সাথে দুইটা একটা লিংক শেয়ার করব, লিংকও না, এটা আসলে গুগল যে স্কলারের ওখানে একটা লিংক ছিল, ওখান থেকে আপনাদের বইয়ের কিছু পিডিএফ ভার্সন আপনারা পাবেন আপনাদের গুগল ক্লাসরুমে যেটা দেওয়া আছে। ওখানে সবগুলো চ্যাপ্টার একদম প্রপারলি দেওয়া নেই, অল্প কিছু চ্যাপ্টার আপনারা পাবেন, তো সেগুলো হচ্ছে কি ওখানে আছে। বাকিগুলো যেটা হবে যে কিছু চ্যাপ্টার আমি আপনাদেরকে ম্যানুয়ালি প্রোভাইড করব, যেটা আমার কাছে আছে প্রিন্ট আউট, আমি সেখান থেকে দিব। আর বাকিগুলো হচ্ছে গিয়ে আমরা কিছু অনলাইন কন্টেন্টে যাব, কিছু ক্ষেত্রে আমি আমার কিছু ওয়ার্ড ফাইল আছে সেগুলো দিব। আর বইয়ের হচ্ছে গিয়ে আমরা যে গুগল স্কলারের লিংকটা পেয়েছি, ওখানে প্রথম 4টা চ্যাপ্টার প্রপারলি দেওয়া আছে, তো ওখান থেকে আমরা কিন্তু কিছুটা পড়ে নিব। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই দরকার হলে। তারপর পলিটিক্যাল সায়েন্সের এখানে আছি। তো ওটা হচ্ছে গিয়ে এটা ছিল বইয়ের বিষয়। বই বই নিয়ে আমাদের একটু ঝামেলা হচ্ছে, যেহেতু বইটার মানে আমরা যেহেতু অনলাইন ক্লাসে এখনো আছি। আমার কাছে পিডিএফটা আছে, পিডিএফটা বলতে বুঝেছি আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু পিডিএফ করা আছে, কিন্তু পুরো বইয়ের পিডিএফটা নাই। তো এই কারণে হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে ওই ক্লাসগুলোতে আসলে কিভাবে যাবো, আমি একটু দেখাচ্ছি। দেখবেন যে আমি যে বইয়ের যে জায়গাটা শেয়ার করেছি, এখানে একটা ড্রাইভের মতো শেয়ার করা আছে, গুগল বুকস যেটা, সেটা। তো এখানে এসি কাপুরের বইটার মানে পুরো বইটা দেওয়া নাই, পুরো বইটা না দিয়ে হচ্ছে গিয়ে প্রথম দিকে চ্যাপ্টার গুলো দেওয়া আছে, এবং এখান থেকে আমরা চাইলে একদম সেম বইটা কন্টেন্ট ওয়াইজ যেতে পারি, কিন্তু এই যে বললাম যে সবগুলো চ্যাপ্টার নাই। যেমন আমাদের যেটা দরকার, যেমন অরিজিন অফ দ্য স্টেট, এই চ্যাপ্টারটা আবার পাবো, এটা বেশ ভালোভাবে দেওয়া আছে। আবার আমরা যখন রাইটস এর চ্যাপ্টারে চলে যাবো, যে অরিজিন অফ দ্য স্টেট এর পরে আর নাই, রাইটস এর যে চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 7, এটার হচ্ছে গিয়ে মানে চ্যাপ্টার 9টা আছে, কিন্তু আমার যেটা আসলে দরকার সেই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 7 এ যে ইনফরমেশন গুলো দরকার সেটা আবার এখানে তেমন কিছু নেই। তো যেটা যেই চ্যাপ্টারে নাই সেটা আমি সেই চ্যাপ্টারের ইনফরমেশন প্রোভাইড করব। লিংকটা শেয়ার করে রাখলে যেটা হচ্ছে যে এখানে গুগল বুকস থেকে আপনি এটার মোটামুটি পোর্শন গুলো পেয়ে যাবেন। আমি বলছিলাম যেটা যেটা হচ্ছে কি আমাদের সবগুলো চ্যাপ্টার আবার এখানে ওনারা দেয়নি। যেমন শেষের দিকে আমাদের একটা চ্যাপ্টার আমরা পড়ি, পার্টি সিস্টেম, পার্টি সিস্টেমটা আবার আছে এরকম। তো এখান থেকে আমরা হচ্ছে কি কিছু পিডিএফটা পাবো, আর বাকিগুলো হচ্ছে কি যেগুলো পাবো না সেগুলো হচ্ছে কি আমি আপনাদের সাথে পিডিএফটা শেয়ার করব। তো আজকের ক্লাসে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে কি হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স এন্ড হাউ কম্পারেটিভ গভর্নমেন্ট this course actually work as a supplement of political science, এবং how it's related with this subject. We're going to focusing on that. এবং যেহেতু আমরা একটা সময় এটা ফাইন্ড আউট করবো যে পলিটিক্যাল সায়েন্স আমরা যেটাকে পড়ছি, এটা আসলে আমাদের যেটা হয় যে আমরা যে কোনো সাবজেক্ট যদি পড়ি, দেয়ার আর সাম মাদার সাবজেক্ট বিহাইন্ড দ্যাট। যেমন আপনি যদি আপনার বিবিএ কোর্স গুলোর কথা বলেন, এটা কিন্তু মাদার সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের যে ইকোনমিক্স যেটাকে বলা যায় সেটা। তো সেখান থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে আমরা এই আমরা হচ্ছে গিয়ে আপনাদের ইয়াটা পেয়েছি, আমরা যে সাবজেক্ট গুলো স্পেশালাইজ সাবজেক্ট গুলো এখন যেগুলো পড়ছি সেগুলো পেয়েছি। তো ঠিক একইভাবে ইভেন মজার বিষয় হচ্ছে যে ইকোনমিক্স একটা সময় আলাদা কোনো সাবজেক্ট ছিল না, এটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সের সাথে একটা পার্ট হিসেবে, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি, এভাবে আমরা আসলে এটাকে স্টাডি করতাম। আমার রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, পলিটিক্যাল ইকোনমি এটা হচ্ছে গিয়ে পড়তাম। পরবর্তীতে 1776 এ যখন অ্যাডাম স্মিথ তার বুকটা লেখে ওয়েলথ অফ নেশন, ইন দ্যাট বুক অ্যাকচুয়ালি সে দেখাই দিল যে ইকোনমিক্স হচ্ছে পলিটিক্স এর কোনো পার্ট না, ইটস এ টোটালি ডিফারেন্ট সাবজেক্ট, এবং সেটাকে আমরা আলাদাভাবে আসলে আমাদের স্টাডি করা হচ্ছে। সেখান থেকে আসলে আমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্সটাকে আলাদা করে পড়া শুরু করলাম, যেটাকে আমি বলছি সরি, ইকোনমিক্সটাকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে পেলাম। তো ঠিক একইভাবে আমরা যে সাবজেক্টটা পড়ছি কম্পারেটিভ গভর্নমেন্ট, এটার আরেকটা নাম হচ্ছে কম্পারেটিভ পলিসি। তো যে নামই ডাকি না কেন, এটা আসলে একটা মাদার সাবজেক্ট থেকে এসেছে, হুইচ ইজ পলিটিক্যাল সায়েন্স। তো যেহেতু মাদার সাবজেক্টটা যেটা থেকে এসেছে সেটা নিয়ে আমাদের আসলে আইডিয়াটা থাকা দরকার, তাই আজকে ক্লাসে আসলে আমরা ওই আইডিয়াটাই জেনারেট করবো যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স and how comparative government, what is the subfield of পলিটিক্যাল সায়েন্স। এবং পরবর্তীতে আমরা দেখবো যে আরো কিছু পলিটিক্যাল সায়েন্স মানে আরো কিছু সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আছে যেটার সাথে কিনা
মানে যেহেতু আমরা একটা সাবজেক্ট পড়ছি তো ওটার আদার্স যে সাবজেক্ট গুলো আছে ওগুলো সম্পর্কে আমাদের আসলে একটু দেখা দরকার যে এটার মধ্যে রিলেশনশিপটা কি। তো সেখানে আমরা আসলে একটু যাব। তো ওটা যাওয়ার আগে এখন আমরা একটা ভিডিও দেখবো, দেখার পর আমি আপনাদের সাথে কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের গুগল ক্লাসরুমে। তো ওটা থেকে কিছু ফিডব্যাক নিব, নেওয়ার পরে হচ্ছে কি আজকে আমাদের ক্লাসটাতে যাব। আমরা এখন একটু ইউটিউবে চলে যাচ্ছি এবং আমরা একটা ভিডিও আমরা ওপেন করেছিলাম একটু আগে, আমরা সেই ভিডিওটা দেখবো। আচ্ছা, ফারদিন হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট ক্লাস। তো ম্যাম হুম। যদি একটু ম্যাম কষ্ট করে চেক করতেন যে আমার নামটা আপনার লিস্টে আছে কিনা, একটু ফারদিন আপনার কনফার্ম নাম করতেন। আছে, জি ম্যাম, অ্যাটেন্ডেন্স লিস্টে ধন্যবাদ। আপনার নাম আছে। কালকে আমি আপনার নামটা এই জন্যই জানি। আপনার নামটা আছে, আপনি কালকে ক্লাসে ছিলেন না, absent ছিলেন। ম্যাম আমি ম্যাম বিগত ক্লাসগুলোতে ম্যাম হচ্ছে আপনার আপনার ফাইন্ড আউট করার ট্রাই করছি, বাট আমি আসলে জুম লিংকটা পাই নাই। তো আজকে ম্যাম হচ্ছে আমাদের আপনার গুগল কোড থেকে সিআর কে নক করে আর কি কোডটা নিলাম আর কি। আচ্ছা আচ্ছা, সরি সরি, ওই ইয়েটা রেকর্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে মেসেঞ্জার গ্রুপটা কালকে ক্লাসটা আমি একটা ক্লাস আসলে স্কিপ করে আসছি। জি ম্যাম আমি যেটা যেটা হচ্ছে গিয়ে যেহেতু স্টুডেন্ট মানে অ্যাডভাইজিং পরে শেষ হয়েছে এই কোর্সের, তো এই কারণে আমি একটা ক্লাস স্কিপ করে গিয়েছিলাম, ওই জন্য ওই ইনফরমেশনটা পাইনি। কালকে আমাদের সেকেন্ড ক্লাসটা, এবং কালকে ক্লাসে মেইনলি আমরা কোর্স আউটলাইনটা নিয়ে কথা বলেছি। ওইটা রেকর্ডেড ভার্সনটা আজকে দিয়ে দিব, ওইটা আর এটা সহ দিব। তো এখন আমরা একটু ক্লাস রেকর্ডিংটা দেখি, মানে এই ভিডিওটা ওকে একটু দেখি। হ্যাঁ, ওকে। Political science is a social science discipline that deals with systems of government and the analysis of political activity and political behavior. It deals extensively with the theory and practice of politics, which is commonly thought of as determining of the distribution of power and resources. Political scientists see themselves engaged in revealing the relationships underlying political events and conditions. And from these revelations, they attempt to construct general principles about the way the world and politics works. Political science is related to and draws upon the fields of economics, law, sociology, history, philosophy, geography, psychology, and anthropology. Although it was codified in the 19th century, when the contemporary form of the academic social sciences was established, the study of political science has ancient roots that can be traced back to the works of Aristotle, Plato, and Chanakya, which were written nearly 2,500 years ago. Political science is commonly divided into distinct subdisciplines, which together constitute the field. Comparative politics, international political economy, international relations, political theory, public administration, public law, political methodology. Comparative politics is the science of comparison and teaching of different types of constitutions, political active. আচ্ছা, এখানে একটু পজ করলাম বিকজ এখানে যে কম্পারেটিভ পলিটিক্স সাবজেক্টটার কথা বলছে, দিস ইজ আওয়ার সাবজেক্ট, দ্যাট ইজ কম্পারেটিভ গভর্নমেন্ট, সেম নি। জাস্ট হচ্ছে এখানে কম্পারেটিভ পলিটিক্স বলে আমরা এটাকে কম্পারেটিভ গভর্নমেন্ট হিসেবে পড়ছি, এবং দেখেন একই কথাই কিন্তু বলছে যে কম্পারেটিভ পলিটিক্স ইট উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট, their constitution, their structure, legislature and associate field, এই কথাগুলো কিন্তু আসছে। একটু ফোকাস করি তাহলে বুঝবো। আচ্ছা, একটু এই জন্য ব্যাকে গেলাম, তো এটা আর একটু তাহলে এই জায়গাটা একটু দেখি যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দে আর ডিসকাসিং অ্যাবাউট হাউ comparative politics or comparative government, it's a subfield of political science. Which together constitute the field. Comparative politics, international political economy, international relations, political theory, public administration, public law, political methodology. Comparative politics is the science of comparison and teaching of different types of constitutions, political actors, legislature, and associated fields, all of them from an interstate perspective. International relations deals with the interaction between nation states as well as intergovernmental and transnational organizations. Political theory is more concerned with contributions of various classical and contemporary thinkers and philosophers. Political science is methodologically diverse
and appropriates many methods originating in social research. Approaches include positivism, interpretivism, rational choice theory, behavioralism, structuralism, post-structuralism, realism, institutionalism, and pluralism. Political science, as one of the social sciences, uses methods and techniques that relate to the kinds of inquiries sought. Primary sources such as historical documents and official records. Secondary sources such as scholarly journal articles, survey research, statistical analysis, case studies, experimental research and model building. তো এখানে আসলে বেসিকলি আমরা একটু দেখার চেষ্টা করছিলাম যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স এন্ড হোয়াট ডাজ ইট মিন এন্ড অ্যাকচুয়ালি হোয়াই ইটস সায়েন্স, মানে আমরা এটাকে কেন সায়েন্সের একটা সাবজেক্ট বলছি, এটাও কিন্তু একটা স্পেসিফিক রিজন এখানে আসতে পারে। তো এটা নিয়ে আরো কয়েকটা রিলেটেড ভিডিও আছে, আমি আপনাদের সাথে হয়তো এটা শেয়ার করে দিব পরবর্তীতে, তখন একটু দেখে নিলেন আপনারা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। তো এখন আমরা আসলে চলে যাই। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে আসলে পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে যখন কথাটা আমাদেরকে বলছিল যে পলিটিক্যাল সায়েন্স আমি যদি ওয়াইডার রেঞ্জ থেকে আনতে যাই তাহলে ইটস আ পার্ট অফ সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্সটা আসলে কি, বা ওয়াই ইটস কল্ড অ্যাকচুয়ালি সায়েন্স, বিকজ সোশ্যাল সায়েন্স আমরা আসলে যেটাকে বলি, মানে এই পলিটিক্যাল সায়েন্স মানে সাবজেক্টটাকে কেন সায়েন্সের একটা পার্ট হিসেবে নিচ্ছি সেটার রিজনিংটাতে আসি প্রথমে। তো সোশ্যাল সায়েন্স বলতে আসলে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে গিয়ে দ্য বিহেভিয়ার অ্যাক্টিভিটি, উই আর সোশ্যাল বিং, দ্যাট মিনস উই আর দ্য হিউম্যান, উই আর সোশ্যাল বিং, and our behavioral activities is explain যে সাবজেক্ট গুলো দিয়ে actually our behavioral activities will be explained, those subject actually called the subject of social science. Say for example sociology, আপনারা একটা কোর্স করেন জিইডি তে, introduction to sociology, it's a part of social science. সোসিওলজিতে আপনারা কি কি পড়ে আসেন, যে সাবজেক্টটা পড়েন, কি কমপ্লিট করেছেন ক্লাসে সোসিওলজি? না ম্যাম, কেউই করেননি সোসিওলজি? না ম্যাম। বেলায়েত করেছেন? ম্যাম করি নাই, করতেছি ম্যাম। আচ্ছা, কিছু কি কোর্স আউটলাইনে কি কি দেখিয়েছে, কি কি পড়বেন সোসিওলজিতে? সোশ্যোলজি তো পড়বো, সোশ্যোলজি কেন একটা মানে বিজ্ঞান, হুম, এটা তারপরে সোশ্যোলজিতে কে কে আর কি অবদান রাখছে। আচ্ছা, মেইন কথা এরকম কি মনে হচ্ছে না যে সোসিওলজি অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট দ্য হিউম্যান বিহেভিয়ার? ইয়েস ম্যাম। একদম in one sentence we can say that sociology talks about the human behavior. Human behavior obviously is a science. আপনি আপনার বিহেভিয়ারের প্যাটার্ন কেমন হবে, আমার কেমন হবে, এটা আমি যখন এক্সপ্লেনেশনে যাব, এটার আসলে এখানে থিওরিটিক্যাল বিষয় থাকে, এবং আমি যেটাকে বলবো যে এখানে আমাদের প্রুফ করার বিষয়টা থাকে, অ্যাপ্রোচেস গুলো। জি তো ম্যাম। ঠিক একইভাবে পলিটিক্যাল সায়েন্স ইটস অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট দ্য different type of government structure, government political activities, then political behavior. So when I will talk about, then obviously there are some sort of thing which we have to prove. তো আমি যদি দেখি যে সাপোজ আমি বললাম যে বাংলাদেশের গভর্নমেন্ট স্ট্রাকচারটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট, এখন এটা বললে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ ইউনিটারি গভর্নমেন্ট এন্ড ইজ ইট প্রুভেন কিনা, যে মানে আসলেই একজন পার্সন ক্ষমতায় আছে এবং সে সেই ক্ষমতাটা থেকে ক্ষমতাটাকে প্রপারলি ইউজ করছে, এই জিনিসগুলো কিন্তু ইউনিটারি গভর্নমেন্ট দিয়ে বুঝাচ্ছে। তো এই এই প্র্যাকটিসটা আসলে হচ্ছে কিনা এটা তো আমাকে প্রুভ করে আসতে হবে। তো দেখা যাচ্ছে যে আমি কিন্তু যখন আমি সরি আমি কিন্তু যখন আমি পলিটিক্যাল সায়েন্সটা পড়ছি, আমি কিন্তু এই মানে কিছু থিওরিজ আছে যেগুলো আমরা প্রুভ করে থিওরিজ আছে সেটা হচ্ছে গিয়ে প্রুভ করে তারপরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এখানে আসছি। তো এটাই বিষয় যে যখনই হচ্ছে কোনো সাবজেক্ট আমরা পড়বো যেখানে আমার সায়েন্টিফিক্যালি প্রুভেন বা কিছু ডেটা থাকবে, সেই ডেটা কালেকশনের ও ডেটার উপর বেসিস করে হচ্ছে গিয়ে আমরা সেখান কনক্লুশনে আসবো, এই ধরনের সাবজেক্ট গুলোকে আমরা সাধারণত বলি দোজ সাবজেক্ট। আর সেই সাবজেক্ট গুলোর নামের শেষে সায়েন্স থাকে, অথবা আমরা বলতে পারি যে দিস আর সাম সাবজেক্ট ফ্রম দ্য সোশ্যাল সায়েন্স এরিয়া, এরকম যে কেন এটাকে আমরা সায়েন্সের আন্ডারে নিয়ে আসছি। তো ঠিক একইভাবে যে আমরা এই যে সাবজেক্টটাকে পড়ছি
এই সাবজেক্টের প্রত্যেকটা থিওরিজে দেখা যাবে যে ইটস রিলেটেড উইথ হিউম্যান বিহেভিয়ার or more specifically it's related with political behavior of human. তো এই বিহেভিয়ার গুলো আমি আপনি নতুন কেউ এটাকে আসলে ক্রিয়েট করি নাই, এটা আমাদের বিহেভিয়ারটাকে অ্যানালাইসিস করে সেখান থেকে এটাকে পাওয়া হয়েছে। তো দ্যাটস আমরা হচ্ছে গিয়ে এটাকে এইভাবে আলাদা একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আমরা কিন্তু এটাকে স্টাডি করছি, এটাই বলতে চাচ্ছিলাম। তো এরপরে আসি হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে আমরা বললাম যে আলাদা একটা সেপারেট ডিসিপ্লিন হিসেবে যেহেতু আমরা এটাকে পড়ছি, তো সেখান থেকে আমাদের কথা হচ্ছে গিয়ে যে এখন আমরা পড়বো আসলে কম্পারেটিভ গভর্নমেন্ট। তো সেই সাবজেক্টটা পড়তে যেয়ে আমরা কেন হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্সটাকে নিয়ে আসলাম, এটা এখন একটা প্রথম প্রশ্ন হতে পারে। তো আসলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে সাবজেক্টটা পড়ছি কম্পারেটিভ গভর্নমেন্ট, বা এটার আরেকটা নেম আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স, আমি যে নামটা বলছিলাম। এই সাবজেক্টটা এই সাবজেক্টটা আসলে হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে আমরা কোন একটা সাবজেক্ট সম্পর্কে যদি জানতে চাই, সেক্ষেত্রে আমাদের মেইন এরিয়া অফ ইন্টারেস্ট দাঁড়ায় যে এর আশেপাশে কি আছে সেটা সম্পর্কে জানা। যেমন ধরেন আমি যদি সিএসসি এর কথা বলি, সিএসসি বুঝতে গেলে আপনার বেসিক কিছু দেখবেন যে এটা কোর কোর্স থাকবে, সেগুলো হচ্ছে গিয়ে দেখা যাবে যে ফিজিক্স প্রথমে ওদেরকে পড়িয়ে নিয়ে আসে, তারপরে ম্যাথমেটিক্স এর সাবজেক্ট গুলো থাকে, ফিজিক্স এর মধ্যে অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে পিওর ফিজিক্স এগুলো পড়ায়। তারপরে হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স এর যে ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন আছে, ধরেন ইন্টিগ্রাল এন্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এরকম ভাবে শুরু করে কিন্তু আমরা প্রত্যেকটা পোর্শনই আমরা এখানে স্টাডি করে আসি। তো আচ্ছা স্যার, একটু hold করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সরি, আমার স্যারই আমাকে ফোন করেছিল। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন একটা সাবজেক্ট সম্পর্কে জানতে চাই, তখন যেটা হয় যে এই সাবজেক্টের আলাদা মানে আমরা যখন একটা সাবজেক্ট সম্পর্কে জানতে যাই, তখন যেটা হয় যে এই সাবজেক্টের রিলেভেন্ট যে টপিক গুলো আছে, সেই টপিক গুলো নিয়ে কিন্তু মানে আমাদের আলোচনা করতে হয়। সেখান থেকে কিন্তু আমরা আসলে আসি। তো আমি যেটা বলছিলাম যে আমি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের কথা বলছিলাম, দেখা যাচ্ছিল যে সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সম্পর্কেও যদি আমি বুঝতে চাই, তখন যেটা হবে যে আমার এর রিলেভেন্ট যে সাবজেক্ট গুলো আছে, যেমন হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, আমরা কিন্তু এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে আসি। ইন দ্য সেম ওয়ে আমি যখন কম্পারেটিভ পলিটিক্স এর কথা বলছি বা কম্পারেটিভ গভর্নমেন্টের কথা বলছি, এটার একটা মাদার সাবজেক্ট আছে যেটা থেকে আসলে আমি এই সাবজেক্টটাকে পেয়েছি, দ্যাটস অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্স। তো যেহেতু মানে মাদার সাবজেক্ট না বলে আসলে বলা উচিত প্যারেন্ট, যে যেখান থেকে আসলে এটা ইন্ট্রোডিউস হয়েছে আমাদের কাছে, সেটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই কারণে হচ্ছে কি আমরা প্রথমে পলিটিক্যাল সায়েন্সটা সম্পর্কে এখানে হচ্ছে কি স্টাডি করা শুরু করলাম। তো পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে যখন আমরা স্টাডি করা শুরু করলাম, মানে এটা যেহেতু কম্পারেটিভ গভর্নমেন্টের প্যারেন্ট, তো প্যারেন্ট সম্পর্কে জানার পরে কি দরকার পড়ে যে প্যারেন্টের সাথে আদার যে সিবলিংস গুলো আছে তাদের সম্পর্কে আমাদের আসলে জানার প্রয়োজন। তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা তখন যে আদার্স যে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আছে, যেমন আমরা এখানে ফোকাস করব মেইনলি হচ্ছে গিয়ে ইকোনমিক্স, হিস্ট্রি অ্যান্ড সোসিওলজি, যেটা আপনারা পড়েন। তো এই তিনটা সাবজেক্টের সাথে আবার আমরা পলিটিক্যাল সায়েন্স একটু রিলেশনশিপে দেখানোর চেষ্টা করব, যেহেতু দোজ আর আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, ওদের সাথে আসলে আবার রিলেশনশিপটা কি সেটাও কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো চলে যাই তাহলে, আমরা প্রথমে দেখলাম যে পলিটিক্যাল সায়েন্স মিনস ইট উইল ডিলস অ্যাবাউট দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল বিহেভিয়ার, পলিটিক্যাল থট। পলিটিক্যাল থটটা কি এটা একটু বুঝিয়ে বলি। কিছু আইডিওলজি মেনটেন করে দেখা যায় যে আমরা কিন্তু আমাদের যে পলিটিক্সটা যেটা হয় সেটা কিছু আইডিওলজি মেনটেন করে। ফর এক্সাম্পল, যদি আমি বাংলাদেশের পলিটিক্যাল থটটা দেখতে যাই, বাংলাদেশে কিন্তু দুই ধরনের আইডিওলজি মেনটেন করে। আমরা যদি একটা বলি লেফট সেন্ট্রিক আর একটা বলি রাইট সেন্ট্রিক, এবং মোর স্পেসিফিকলি যারা লেফট সেন্ট্রিক হয় এখানেও আবার ক্লাস ডিভাইডেশন আছে, বাট এখানে দেখা যায় যে আমাদের যে লিবারিজম বা আমাদের যে লিবারেল ওয়ার, আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এর জন্য আমরা যে ওয়ারটা করে আসি, সেইটার কোর কনসেপ্টটা কিন্তু এখানে আমার সেই থটের সাথে চলে আসে। যে আমাদের স্বাধীনতা যুদ্ধ বা এর পরবর্তী যে আমাদের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা কিন্তু ওই
চেতনাতে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে তাদের অ্যাক্টিভিটিস গুলোতে যায়। ঠিক একইভাবে আবার আরেকটা রাজনৈতিক আরো কিছু একটা রাজনৈতিক স্ট্রিম আছে যেটা যে তাদের পলিটিক্যাল থট অনেকটা এরকম, দে বিলিভ অন দা ন্যাশনালিজম। আমি যেটাকে বলবো জাতীয়তাবাদ, অর্থাৎ আমরা বাঙালি বা আমাদের বাঙালি চেতনা, সেখান থেকে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন গুলো কিরকম হবে, তাদের চিন্তা মানে তাদের যদি আপনি তাদের ইয়াটাতে যান তাহলে কিন্তু আবার তাদের হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিস গুলো অনেকটা ওরকম পাবেন। অর্থাৎ সেখানে দেখবেন যে তারা কিন্তু তাদের ওই বিহেভ গুলো নিয়ে আলোচনা করছে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে দিজ আর কল পলিটিক্যাল থট। তো এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে যে সাবজেক্টটা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টটা আসলে কথা বলবে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স, এটাই বলতে চাচ্ছিলাম। এখন আসি হোয়াট আর দ্য আদার সাবফিল্ড অফ হোয়াট আর দ্য আদার ফিল্ড, মানে যেটাকে যাদের সাথে আমরা মানে সোশ্যাল সায়েন্সের যে আদার যে সাবজেক্ট গুলোর মধ্যে আছে সেগুলো কি। আমরা যে ভিডিওটা নোটিস করলাম ওখানে অনেকগুলো সাবজেক্টের কথা বলছে, ইকোনমিক্স এর কথা বলেছে, তারপরে হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, সোসিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সাবজেক্ট গুলো কিন্তু দেখবেন যে ওখানে নাম আসছে এবং বলছে যে দোজ আর সাম ফিল্ড ফ্রম সোশ্যাল সায়েন্স। এবং দেখা যাচ্ছে যে যখনই আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে যাব বা কম্পারেটিভ পলিটিক্সটা নিয়ে পড়তে যাব, দেখা যাবে যে আদার্স যে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট গুলো আছে, এই জন্য সোসিওলজির কথাটা আস্ক করছিলাম যে এই সাবজেক্ট আসলে পড়েছেন কিনা বা কি কি পড়ে আসেন। দেখবে যে অনেকগুলো থিওরি আমরা এখান থেকে কিন্তু মানে ইন্টার কানেকশন গুলো দেখতে পারবো এবং ওখানে কিন্তু কাজ করতে পারবো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ওখানে কিন্তু আমরা কানেক্টিভিটি গুলো আমরা কিন্তু এখানে পেয়ে থাকবো, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে কাজ করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে আমরা যেটা আমি যদিও ওই আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব এখানে, তো ওখানে আসবে। তো ওগুলোর সাথে আমরা আসলে বেশ ভালো রিলেশনশিপ দেখে থাকি আমার পলিটিক্যাল সায়েন্সের সাথে। তো এরপরে আসি হচ্ছে গিয়ে যে হোয়াট আর দ্য সাব ফিল্ডস অফ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে দেখা যাচ্ছে যে অনেকগুলো, আচ্ছা আমার স্লাইডটা হচ্ছে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে করেছি আমার সুবিধার জন্য, মানে অনলাইনে দেখা যায় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখাতে সুবিধা হয়। আপনার যদি দেখতে অসুবিধা হয় আমাকে বলতে পারেন, এক্ষেত্রে আমি পরবর্তী স্লাইড গুলো হয়তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে না করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করার চেষ্টা করবো। তো পলিটিক্যাল সায়েন্সের যদি আমি সাবফিল্ড গুলো দেখে থাকি, ইট হ্যাজ লটস অফ সাবফিল্ড। এই যে প্রথমে আসছে যে কম্পারেটিভ পলিটিক্স, the another name of comparative politics is comparative government, which is our core subject. Then political economy. Political economy basically discuss the economical behavior of economical activities, which actually totally dedicated with the political decision. Then international relation. International relation is a wide range of subject. বিভিন্ন দেশের যে political যে behavior সেটার কারণে যে একটা যে ইন্টারঅ্যাক্টিভ যে একটা আপনার হচ্ছে কি রিলেশনশিপ ক্রিয়েট হয় সেটাকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন বলে থাকি। পলিটিক্যাল থিওরি বেসিক্যালি যে বললাম যে আমরা যেখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই সাবজেক্টটাকে কন্টিনিউ করার জন্য আমার অবভিয়াসলি কিছু থিওরি বেসড হিসেবে আসবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বেসিক্যালি গভর্নমেন্ট স্ট্রাকচার, স্পেশালি গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা নিয়ে কথা বলা হয় এবং and their activities, legislature, executive, judiciary সবগুলোই আছে, but it mainly focuses on the executive part. That means how the executive part works here. Then there is a part that is public policy, political methodology. Almost এটা হচ্ছে কি political theory সাথেই যায়। তো মেইন কথা হচ্ছে কি আমরা অনেকগুলো সাবফিল্ড দেখতে পাচ্ছি, and one of the major subfield of political science is comparative politics, which is our subject. So now let's discuss what is comparative government or comparative politics. So comparative politics, obviously it's a subfield of political science which actually discuss about what I mentioned earlier. It actually discuss about the different form it mainly focuses on different form of government. Then it will talks about, আমি যে এখান থেকেও দেখেন ডেফিনেশনটা পাবেন অথবা এটা অনলাইন সোর্সে আছে, আমি জাস্ট ভিডিওতে আছে বলে আমি এটাতে ওপেন করছি। So it talks about the different form of government. When I will talk about the different form of government, obviously the constitution, মানে সংবিধান, obviously it will be related with this. Then their political activities, political action, political thoughts will be associated with this.
and also the different also the different organ, আমি এখানে different structure of government বলতে বুঝাচ্ছি যে different type of government আমি পাবো। হয়তো আমি আহ এখনো অত হয়তো আমরা ভালো বুঝি না, এই জন্য বোঝার জন্য বলছি যে ধরেন কোন দেশে আপনি গভর্নমেন্ট পাবেন ইট উইল বি প্রাইম মিনিস্টার রান, কোন দেশের গভর্নমেন্ট আমি পাবো যে প্রেসিডেন্ট রান। তো এগুলো ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্টের মধ্যে আসে, বা আমি বলতে পারি ইউনিটারি গভর্নমেন্ট। তারপরে আমি বলতে পারি যে বা আমার যেটা ইউনাইটেড স্টেট অফ টাইপ গভর্নমেন্ট। আবার আমি অনেক ক্ষেত্রে বলতে পারি যে পার্লামেন্টারি গভর্নমেন্ট, নন পার্লামেন্টারি। সো দোজ আর ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের যে ডিফারেন্ট টাইপ থাকে সেটা আসছে। স্ট্রাকচারাল যে টাইপ গুলো, এখন এই স্ট্রাকচার গুলো তো কিছু অর্গ্যান নিয়ে তৈরি হয়, মানে এটারও আবার কিছু পার্ট থাকে। সেই পার্ট গুলোই আসলে হচ্ছে যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এন্ড জুডিশিয়ারি। বাংলায় যেটাকে বলে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, যা তারপরে একটা একটা পার্ট হচ্ছে গিয়ে আইনসভা, আর একটা হচ্ছে গিয়ে আমি জুডিশিয়ারি, যেটাকে আমরা বলছি যে বিচার ব্যবস্থা, বিচারিক যে অংশ যেটা সেটা। তো এই যে এই পার্ট গুলো, এগুলোর অ্যাক্টিভিটিস গুলো কি হতে পারে বা এগুলা কিভাবে আমরা কনস্ট্রাক্ট করছি সেটা। তারপরে হচ্ছে কি কনস্টিটিউশনের ব্যাপার, কনস্টিটিউশনটা অনুযায়ী বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট কিভাবে আসছে বা তাদের অ্যাক্টিভিটিস গুলো কিভাবে হচ্ছে, এগুলো কিন্তু মেইনলি আমাদের এই সাবজেক্টে ফোকাসিং এরিয়াটা হবে। আমরা এগুলো সম্পর্কে ধীরে ধীরে জানতে পারবো। দেন এটার সাথে যে অ্যাসোসিয়েট যে পার্ট আসবে, যে অ্যাজ এ সিটিজেন, আপনি যেহেতু একজন সিটিজেন, এবং অবভিয়াসলি গভর্নমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি সিটিজেন না থাকলে আসলে গভর্নমেন্ট কিভাবে ক্রিয়েট হবে, তাই না? তো সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে অ্যাজ এ সিটিজেন আপনার যে আপনি যে রাইটস আপনি আসলে এনজয় করা উচিত, বা আপনি আপনার গভর্নমেন্টের প্রতি আপনার কি ডিউটিস গুলো আছে সেগুলো কি হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আমরা এই সাবজেক্টে কথা বলবো। তো আমরা দেখা যাবে যে আজকের ক্লাসে আমরা মেইনলি পলিটিক্যাল সায়েন্স বা এর সাবফিল্ড গুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে দেখবেন যে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে এই যে আস্তে আস্তে সিস্টেমেটিক্যালি যাব। যেমন আমরা নেক্সট লেকচারে ইটস অ্যাবাউট দ্য স্টেট। তো দেখেন আমরা যেহেতু পলিটিক্যাল সায়েন্স বুঝলাম, তারপরে আমরা তাহলে আমাদের কি বুঝতে হবে, একটা স্টেট মানে একটা রাষ্ট্র না থাকলে তো আসলে হচ্ছে গিয়ে আমরা গভর্নমেন্ট পাবো না। তো একটা স্টেট কি এটা সম্পর্কে জানবো, এবং স্টেটের যে ডিফারেন্ট পার্ট আছে সেটা সম্পর্কে জানবো। দেন অরিজিন অফ স্টেট, এটা একটা থিওরি। আমরা সেখানে দেখবো যে আসলে আমরা এখন যে আহ, রাষ্ট্র বা একটা দেশ বলতে যে বিষয়টা বুঝি, আসলেও আদৌ বিষয়টা এরকম ছিল কিনা, আগে আসলে রাষ্ট্র বা একটা দেশ বলতে কি বোঝাতো সেটা সম্পর্কে জানবো। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আহ এলিমেন্টস অফ স্টেট। স্টেটের অনেকগুলো এলিমেন্ট থাকে, সেগুলো সম্পর্কে জানবো, এবং সেখানে জানতে গিয়ে আমরা দেখবো যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এ পার্ট অফ স্টেট। আমরা অনেকেই গভর্নমেন্ট আর স্টেট বলতে একই জিনিস বুঝি, রাষ্ট্র বলতেই মনে হয় বুঝি যে সরকার ব্যবস্থা, কিন্তু বিষয়টা কিন্তু তা না। রাষ্ট্রের একটা অংশ হচ্ছে সরকার। তো সেটা সম্পর্কে জানবো। তারপরে দেখা যাবে যে এর পরের লেকচারটা আমাদের হবে হচ্ছে গিয়ে যখন আমরা স্টেট সম্পর্কে জেনে যাব, স্টেটে এলিমেন্ট হচ্ছে পপুলেশন, পপুলেশন মিনস হচ্ছে সিটিজেন। তো সিটিজেন হিসেবে ওই ওই চ্যাপ্টার আমরা দেখবো হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারটার নামই এরকম যে রাইট। সো আমরা দেখবো যে অ্যাজ এ সিটিজেন হোয়াট আর দ্য রাইটস উই আর গোয়িং টু এনজয়, or what are the duties we have for our government, or you can say state. তো আমরা এইভাবে কিন্তু সিস্টেমেটিক্যালি যাবো, এবং এই তিনটা পোর্শন যখন শেষ হবে দেখেন আমরা অর্থাৎ আমাদের যে সাবজেক্ট সেটা বাবা মা সম্পর্কে জানলাম, মানে পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জানলাম বা আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট গুলো সম্পর্কে জানলাম। তারপরে এর যে আদার যে পার্ট গুলো আছে, এই যে বললাম যে রাষ্ট্র ব্যবস্থা সেটা জানলাম, বা অ্যাজ এ সিটিজেন আপনার অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে জানলাম। এগুলো যখন শেষ হয়ে যাবে, আফটার দ্যাট উই উইল ফোকাস মোর অন ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে। তো প্রথমে আমরা দুটো ব্রড এরিয়াতে ভাগ করে মানে এক ব্রড এরিয়াতে ভাগ করব, করে ওখান থেকে দেখব যে গভর্নমেন্ট সিস্টেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আইদার এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে একজন মার্সেনি ক্ষমতায় থাকবে, এবং সে ক্ষমতাটায় আসবে হচ্ছে গিয়ে টোটালি একটা ব্যাড প্র্যাকটিসের মাধ্যমে, অর্থাৎ কোনো প্রকার কোনো সাপোর্ট ছাড়া ক্ষমতাটাকে যে যেভাবে দখল করে নেওয়া আছে এভাবে হচ্ছে তিনি ক্ষমতায় আসবে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, আমরা বাংলা এটাকে বলি একনায়কতন্ত্র, অর্থাৎ এই ধরনের গভর্নমেন্টটাকে আমরা বলি হচ্ছে ডিক্টেটরশিপ। তো ডিক্টেটরশিপ গভর্নমেন্ট সম্পর্কে জানবো।
দেন আমরা জানবো যে যদি জনগণের সাপোর্ট নিয়ে আসে, which is the most popular form of government in nowadays, which is democracy. এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট কেমন হতে পারে, ইটস পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে পুরাতন কিছু সরকার ব্যবস্থা ছিল যেগুলো এখন যদিও ভ্যানিশ হয়ে গেছে, বাট এগুলোর ইম্প্যাক্ট এখনো আছে। ওয়ান ইজ যেটাকে আমরা বলে বলে থাকি হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র, যেটাকে আমরা বলা হয় যে, বা একটা সময় ছিল হচ্ছে ফিউডালিজম, যেখানে আমরা দেখতাম যে ফিউডাল বা লর্ড থাকতো বা কিং থাকতো। তারা হচ্ছে কি একটা দেশকে একটা লং টার্মের জন্য হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে আপনার হচ্ছে গিয়ে সেটাকে আহ ক্ষমতা দখল করে রাখতো। তো সেই সময় তাদের স্ট্রাকচারটা কেমন ছিল বা তারা কিভাবে আসলে কাজগুলো করতো, এগুলো নিয়ে কিন্তু আমরা এখানে মেইন আলোচনাগুলো করতে থাকবো। সো এটাই হচ্ছে গিয়ে মোটামুটি আমরা যেটা আলোচনা করছিলাম সেটাই, মানে আমাদের নেক্সট কয়েকটা লেকচারে কি কি পড়বো এবং আজকের ক্লাসে আমরা কি কি পড়তে যাচ্ছি, এটার মেইনলি বিষয়গুলো। তো এরপরে চলে আসি, অবভিয়াসলি আমরা যে সাবজেক্টটা বলছিলাম যে ইটস দ্য প্যারেন্ট অফ আওয়ার সাবজেক্ট, দ্যাট ইজ দ্য কম্পারেটিভ পলিটিক্স, দ্যাট ইজ পলিটিক্যাল সায়েন্স। ইট হ্যাজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য আদার field of social science, which is economics, sociology, history, philosophy, anthropology, archaeology, law. তো এর মধ্যে আসলে এতগুলো সাবজেক্ট নিয়ে তো কথা বলা সম্ভব না। তো আমরা এখানে আসলে ইম্পর্টেন্স এর উপর বেসিস করে আমরা তিনটা সাবজেক্টের সাথে রিলেশনশিপটা নিয়ে কথা বলবো। Economics আমরা actually বুঝি, economics means actually this subject will discuss about any kind of financial activities of human and a firm, or more specifically economics actually as an individual এবং মানে কনজিউমার এবং প্রোডিউসারদের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কথা বলে। এটা ওয়াইড রেঞ্জেও হতে পারে এটা, এবং একদম ইন্ডিভিজুয়ালিক এরিয়া থেকেও এখানে আসতে পারে। ল ইজ ডিসকাস অ্যাবাউট অল রুলস এন্ড রেগুলেশন। সোসিওলজি ডিসকাস অ্যাবাউট দ্য হিউম্যান বিহেভিয়ার এন্ড সোশ্যাল স্ট্রাকচার। হিস্ট্রি মিনস তো আমরা জানি হোয়াট হ্যাপেন ইন আওয়ার পাস্ট থিং, অর্থাৎ টাইম ফ্রেমের এটা নিয়ে হিস্ট্রিতে কথা হয়। ফিলোসফি আমার কাছে খুবই একটা মানে মার্ভেলাস সাবজেক্ট মনে হয়, বাট আমি এই সাবজেক্টটাকে এক্সপ্লেন করতে পারি না। মানে ফিলোসফির বিষয়টা হচ্ছে গিয়ে, আমি যেমন আরেকটা কথা বলি, ফিলোসফি আমার ফ্রেন্ডরা এইভাবে বলতো যে ধরেন ফিলোসফি এমন একটা সাবজেক্ট যে সবকিছুকেই আমি মানে একটা একটা সুতায় গাঁথতে পারবো। যেমন ধরেন, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, গরু ঘাস খায়, আমরা গরুর মাংস খাই, ইনডিরেক্টলি আমরাও কিন্তু ঘাস খাই। ফিলোসফি এটা প্রুভ করে দিতে পারবে, বুঝতে পারছেন? বা ধরেন আহ পাখি হচ্ছে গিয়ে পোকামাকড় খায়, আমরা আবার সেই পাখিটাকে খাই, তার মানে আমরা কিন্তু পোকামাকড় খাচ্ছি। অনেক ফিলোসফির বিষয়টা হচ্ছে এরকম যে সবকিছু ইন্টার রিলেটেড, একটা সুতায় বাঁধা, এভাবে আসলে দার্শনিক কথার তত্ত্বগুলো এরকম। এবং ওরা বলতো যে ফিলোসফি টার্ম গুলো এরকম, যতই পড়ি না কেন, যতই পড়ি ততই মনে হয় কি আমি ভুলে যাচ্ছি, এরকম টার্ম গুলো অনেকটা এরকম থাকে। তো এটাও একই ব্যাপার যে দর্শনও কিন্তু আমাদের দেখা যায় যে সমাজ ব্যবস্থা বা সমাজের যে বিষয়গুলো আছে, স্পেশালি হিউম্যান বিহেভিয়ার, সেটা নিয়ে আসলে আলোচনা। তো এটাও একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট হিসেবেই নেই। জিওগ্রাফি talks about the area and the structure, এটা কি জানি ছিল, ওয়েদার কন্ডিশন, এগুলো। অ্যানথ্রোপোলজি হচ্ছে আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। অ্যানথ্রোপোলজি হচ্ছে আসলেই পছন্দের। আমার রুমমেট ছিলাম যখন, কমন রুমে ছিলাম, যেটাকে গণরুম বলে এখন। তখন আমার রুমমেট, গণরুমে আমার সাথে ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিল। যেমন আমার পাশের যে বেডের যে মেয়েটা থাকতো, ও ছিল হচ্ছে বোটানি। আমার সামনের বেডে যে আপু বলতাম, মানে উনি আমাদের এক ব্যাচ সিনিয়র, পরবর্তীতে আমাদের সাথে মানে কন্টিনিউ করেছে, তো ওই জন্য আপু বলতাম। তা আপু ছিল অ্যানথ্রোপোলজি। তো আমি দেখতাম যে উনি না লেকচার গুলোকে বাংলা করে, বা উনি কিছু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখে। তো তো ওনার কাছ থেকে আমি এই অ্যানথ্রোপোলজিতে কি পড়ানো হয় বা সাবজেক্টের আসলে ভ্যালুটা কি, এগুলো সম্পর্কে জেনেছি। তো অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা হচ্ছে গিয়ে, ইট টকস অ্যাবাউট দ্য হিউম্যান সিভিলাইজেশন। যে এই যে ধরেন আমরা যেই রিলিজিয়নেরই বিলিভ করি না কেন, বা সায়েন্সেও যদি বিলিভ করি, তাহলে তো আমরা এটা বিলিভ করবো যে আমরা একটা সময় ছিলাম হচ্ছে গিয়ে কি ছিলাম,
সায়েন্সে কি বলে যে আমাদের আদি পুরুষ কারা? বানর। হ্যাঁ, তো এই যাদেরকে আমরা বলছি সেখান থেকে কি আমরা চেঞ্জ হয়ে হিউম্যানে এসেছি না? তো এই যে এইখানে যে আমাদের যে গঠনমূলক পরিবর্তন, মানে আমাদের যে সিভিলাইজেশনের পরিবর্তন, বিহেভিয়ারাল এর পরিবর্তন বা সভ্যতার, আসলে মেইন কথা হচ্ছে সভ্যতার পরিবর্তন। এই পরিবর্তন গুলো নিয়ে আসলে অ্যানথ্রোপোলজি আলোচনা করে এবং দেখা যাচ্ছে যে হাজার বছর পুরনো, প্রায় এখানে যেমন এখানে আপনাদের যে ভিডিওটা আমি শেয়ার করলাম ওখানে আমরা দেখেছিলাম যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা হচ্ছে আড়াই হাজার বছর পুরনো একটা সাবজেক্ট। আমি একটু পরেই আসতাম, আপনার অ্যারিস্টটলের কথা বলতাম, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্রচুর আসলে স্টাডি করেছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সের ফাদার হচ্ছে অ্যারিস্টটল, বাই দ্য ওয়ে। তো ওনারা যেহেতু প্রচুর স্টাডি করেছে, ওনাদের অ্যারিস্টটলের জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 476 অব্দে। তাহলে এখন হচ্ছে 2021, উনি এরও খ্রিস্টপূর্ব মানে এরও 400 বছর পূর্বে তার জন্মগ্রহণ করেছেন, 476 বছর পূর্বে। তাহলে তো ওখানে যে বলছে যে পলিটিক্যাল সায়েন্স 2500 বছর পুরানো একটা সাবজেক্ট, তো অলরেডি সাইন্টিফিকলি প্রুভেন। তো এই যে ধরেন ওই সময় সভ্যতা যেরকম ছিল, ওই সময় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে চলাচল করতো? পালতোলা নৌকায়। ও না, সরি, তখন তো পালতোলা নৌকা আবিষ্কার হয়নি। মানে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। নৌকা বলে তেমন কিছু ছিল না। পরবর্তীতে পালতোলা নৌকা মানুষ আবিষ্কার করে এবং পালতোলা নৌকা আবিষ্কার করার সাথে সাথে পাইরেটস দের খুব দাপট দেখা যায়। তো এই যে দেখেন, এগুলো কিন্তু হিউম্যান বিহেভিয়ার, যে মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। সেই সময় বাণিজ্য ব্যবস্থা কেমন ছিল বা কমিউনিকেশন সিস্টেমটা কেমন ছিল, ভাষার প্রয়োগটা কেমন ছিল, এগুলো সম্পর্কে কি জানার ইন্টারেস্ট হতে পারে না? অ্যানথ্রোপোলজি এগুলো নিয়ে আলোচনা করে। ইভেন জেন্ডার ডিসক্রিমিনেশন, ফেমিনিজম, এগুলো নিয়েও আসে, রিলিজিয়নের বিষয়েও আসে। তো অ্যানথ্রোপোলজি একটা ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট যেখানে এই সবগুলো বিষয় নিয়ে কথাগুলো বলে। তা আমি ওটাই দেখলাম যে আপু না ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা বিভিন্ন, মানে এটা আমি বলি যে মানে মানে সাইন, যেটাকে বলে, আমি দেখলাম যে সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে, মানে লিখছে বা ওখান থেকে কোড, মানে ইনফরমেশন গুলো বের করছে। তা আমি জিজ্ঞাসা করতাম, আপু এগুলো শিখছেন কেন? আপু বলতো যে দেখো, এখন ধরো 2500 বছর একটা সভ্যতার সন্ধান আমরা পেলাম, তো ওদের যে ল্যাঙ্গুয়েজ, ওটা তো আর ওরা নিশ্চয়ই বাংলা ইংলিশে কথা বলতো না। তো ওরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলতো, সেই ল্যাঙ্গুয়েজটা তো পাঠোদ্ধার করতে হবে। তো এই জন্য আমরা কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজ গুলো শিখে থাকি এবং পরবর্তীতে দেখা যায় যে এগুলো দেখে আমরা কিন্তু বের করতে পারি যে এটা কোন সভ্যতা, তাদের রুলস কেমন ছিল বা তাদের গভর্নমেন্টের স্ট্রাকচার কেমন ছিল, তাদের বিহেভিয়ার কেমন ছিল, মানে বলে এভরিথিং। মানে ইভেন ওরা কি ধরনের ক্লোথ পরতো সেটাও আমরা বের করবো, বা ওটা নিয়েও অ্যানালাইসিস হতে পারে, বা ওদের মানে জেন্ডার, মানে জেন্ডার বায়াস ছিল কিনা, বা হচ্ছে গিয়ে রাইটস গুলো তাদের কেমন ছিল, সবকিছু আলোচনা করা হয়। তো এই সাবজেক্ট গুলো সম্পর্কে আসলে এগুলো কি বাংলাদেশের সামহাও এই সাবজেক্ট গুলো তেমন একটা পপুলার না, আমরা হয়তো এই সাবজেক্ট গুলো সম্পর্কে ওইভাবে জানি না। তো এই সাবজেক্ট গুলো কিন্তু মানে ভার্সেটাইল এরিয়া অফ ইন্টারেস্ট আছে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। তো চাইলে আসলে সাবজেক্ট গুলো নিয়ে আপনারা নিজেরাও একটু স্টাডি করে দেখতে পারেন, দেখবেন যে মজা পাবেন সাবজেক্ট গুলো পড়ে। ওকে, সো এরপরে চলে আসি হচ্ছে গিয়ে যে আমরা যেটা দেখব যে আমরা এই যতগুলো সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট বললাম, এর মধ্যে 3টা সাবজেক্টের সাথে আমরা আসলে যতগুলো সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো দেখলাম, এর মধ্যে আসলে আমি আমার মতো করে ভাগ করে নিয়েছি, মানে যে 3টা আসলে আপনাদের কোর্স আউটলাইনের সাথে যায়, অর্থাৎ আপনারা যে কোর্স গুলো পড়ছেন সেগুলা পরবর্তীতে আরো হেল্প হবে। তো এরকম 3টা সাবজেক্টের সাথে উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স এন্ড দোজ সাবজেক্ট। তো এর মধ্যে আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে ইকোনমিক্স, সোসিওলজি এবং হিস্ট্রি। আপনি হয়তো বলতে পারেন যে ম্যাডাম আপনি ইকোনমিক্স, তাই ইকোনমিক্সটা নিয়ে আসছেন। আসলে বিষয়টা তা না। আপনারা যে ফাইন্যান্স মেজরে যখন সাবজেক্ট গুলো যাবেন, বা আসলে আপনারা যে সাবজেক্ট গুলো পড়েন, দোজ আর বেসিক্যালি সাম সাবফিল্ড অফ ইকোনমিক্স। তো যেহেতু আমি দেখেছি যে এগুলোর সাথে আসলে বোঝার বিষয়গুলো, মানে ইকোনমিক্সটা ভালোভাবে বোঝার বিষয়গুলো আছে, এবং যেহেতু একটা জিডি কোর্স পড়ছেন যেটা আসলে পলিটিক্যাল বিহেভিয়ার নিয়ে আপনাকে আলোচনা করবে, তো সেই সাবজেক্টের সাথে আসলে ইকোনমিক্স এর সম্পর্কটা কি, অর্থাৎ অর্থ ব্যবস্থার সম্পর্কটা কি, সেটা তো জানা দরকার। এটাতে এই জন্য ফার্স্ট আমরা ইকোনমিক্স নিয়ে স্টাডি করব।
that means we will find out the relationship between political science and economics. Then আসবো আমরা হচ্ছে গিয়ে sociology সাবজেক্টে আপনার পড়েন which talks about the human behavior in society. So we will find out the relationship between political science and sociology, and finally হচ্ছে গিয়ে history তে যাব। So চলে যাই। তো economics-টা কি? Economics, obviously it's economics is the science of money, wealth, and এই যে হচ্ছে material reason, economic relationship, economic institution। তো অত যদি না বুঝি তাহলে একদম সিম্পলি বলি যে economics হচ্ছে গিয়ে it talks about all financial activities or it talks about all money related activities, এবং আমাদের লাইফের প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু মানি রিলেটেড অ্যাক্টিভিটিস এর সাথে যাচ্ছে। যেমন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, ইটস আ মানি রিলেটেড অ্যাক্টিভিটিস। এই ক্লাসটা নেওয়ার জন্য আই নেট নেট কানেকশন, মানে স্ট্রং নেট কানেকশন, দ্যাটস মানি রিলেটেড অ্যাক্টিভিটিস। আমার রুমে হয়তো আমি ইলেকট্রিসিটি ইউজ করছি, ইটস আ মানি রিলেটেড অ্যাক্টিভিটিস। তো এই সবকিছু যদি আমি বিহেভিয়ারাল প্যাটার্ন গুলোকে আমি আসলে এক্সপ্লানেশনে যাই, সেখানে সবই কিন্তু মানি রিলেটেড অ্যাক্টিভিটিস এ চলে আসে। তো এগুলা ইটস অল অ্যাবাউট ইকোনমিক্স। এখন চলে যায় যে হাউ ইকোনমিক্স and another social science subject, that is political science, they related to each other. So basically তাদের মধ্যে যদি আমি রিলেশনশিপটা দেখাতে যাই, দেখা যাবে যে এই দুটো সাবজেক্টের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে এরকম যে their information in the same area, their knowledge in the same area, even in some cases some information and knowledge affected to each other। অর্থাৎ দেখা যাবে যে ইকোনমিক্স এ আমি একটা অ্যাক্টিভিটিস করেছি, এটা টোটালি আমার পলিটিক্যাল সায়েন্স কে কিন্তু ডিরেক্টলি এফেক্ট ফেলবে, বা আমরা যে ডেটা কালেকশন গুলোতে যাব সেখানে কিন্তু কাজগুলো করবে হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, আমি এখানে একটু জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি কিন্তু ইকোনমিক্স এর স্টুডেন্ট, আমি এখন হায়ার স্টাডিজ এনরোল হয়েছি। মজার বিষয় হচ্ছে গিয়ে I choose a subject which touches international relation। মানে হচ্ছে গিয়ে দেখেন, আমি ইকোনমিক্স স্টুডেন্ট, আমি মানি রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে সবসময় পড়াশোনা করে আসছি। আমি মাইক্রো ইকোনমিক্স পড়েছি, ম্যাক্রো ইকোনমিক্স পড়েছি, ধরেন ইন্টারন্যাশনাল ট্রেড পড়েছি, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, মানে আমি যে সাবজেক্ট গুলো পড়ছি এরা বলছি। তারপরে আমি যেমন একটা সাবজেক্ট পড়েছি, এটা ছিল হচ্ছে পাবলিক ফাইন্যান্স। এটা কিন্তু সরাসরি যে গভর্নমেন্ট যে আমাদের স্পেন্ডিং যেটা আমাদের জন্য করে সেগুলো নিয়ে কথা বলে। তো এই সাবজেক্টের সাথে ইন্টারন্যাশনাল রিলেশন কিভাবে যায়? দেখেন, ইকোনমিক্স যখনই আমরা পড়তে গিয়েছি, আমি এটা ফিল করেছি যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে গভর্নমেন্টের ডিসিশনের উপরে। আর গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে পলিটিক্স বা পলিটিক্যাল সায়েন্স। তো এখন যখন আমি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গভর্নমেন্ট ডিসিশন গুলো নিয়ে আমি ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিটাকে যখন আমি হচ্ছে গিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করছি, ইটস মোর রিলেটেড উইথ দ্য মানে ইন্টার রিলেশনশিপ বিটুইন কান্ট্রিজ। তো এখানে ইন্টার রিলেশনশিপটা কিন্তু পলিটিক্যাল বিহেভিয়ারটা অবশ্যই আমার এখানে ইম্পর্টেন্ট। যেমন দেখবেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটা একটা স্পেসিফিক গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখন বেশ বেশ ভালো বিল্ড আপ হয়। আবার বাংলাদেশের সাথে মিডল ইস্টের রিলেশনশিপটা যদি আমরা দেখতে চাই, সেটা আবার হচ্ছে কি আরেক ধরনের পলিটিক্যাল থট আছে। সেই যখন পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের মধ্যে রিলেশনশিপটা ভালো মতো বিল্ড আপ। সো এই ইন্টার রিলেশনশিপ নিয়ে যদি আমি ধরেন বাংলাদেশ ইন্ডিয়া ট্রেড নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, দেখা যাবে যে যে গভর্নমেন্ট who are very supportive to with the trade relationship between in Bangladesh and India, সেখানে যে ধরনের আমরা স্ট্রাকচার দেখব, আবার আমি যদি অন্য পলিটিক্যাল থটের আমি কোনো পলিটিক্যাল পার্টি আসে, তাদের মধ্যে কিন্তু স্ট্রাকচার একরকম পাবো না। তো ইকোনমিক্স নিয়ে আমি যখন খুব স্পেসিফিকলি পড়তে গিয়েছি, তখন পলিসিস গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইন্টারন্যাশনাল যে রিলেশন, যেটাকে আমি বলছি যে বিভিন্ন দেশের যে পলিটিক্যাল যে বা ইকোনমিক্যাল যে বিহেভিয়ার, সেটার মধ্যে যে ইন্টারকানেকশন, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো আমি কিন্তু দেখতে যাচ্ছি, আমি এটাই বললাম যে ইকোনমিক্স এর স্টুডেন্ট হলো আমি, পরবর্তী যখন হায়ার স্টাডিজে যাচ্ছি আমি তখন মোর স্পেসিফিক এরিয়াতে যেতে যেয়ে দেখলাম যে ইকোনমিক্স এর সাথে কিন্তু খুবই ওয়াইড রেঞ্জ অফ রিলেশনশিপ আছে এই সাবজেক্ট গুলো, তো আমাকে কিন্তু পড়তে হচ্ছে। এটাই বলতে চাচ্ছিলাম। তো প্রথমে আমি এখানে কতগুলো কি পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি
ইট ডাজন্ট মিন যে শুধু এই কি পয়েন্ট বা এই এরিয়া অফ ইন্টারেস্টে যে ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স দে আর রিলেটেড টু ইচ আদার। আমরা আরো অনেক সাবজেক্ট পাবো যেখানে আমরা দেখবো যে দে আর রিলেটেড টু ইচ আদার। আমরা কিন্তু সেই সাবজেক্ট গুলো নিয়েও এখানে আলোচনা করতে পারবো, এটাই বলতে চাচ্ছিলাম। তো সেখান থেকেও কিন্তু আপনারা আসলে এখানে আসতে পারবেন, যে যেখানে দেখবেন যে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপটা আছে। সো প্রথম যে কি পয়েন্টটা বলছে, আমি কি পয়েন্ট গুলো রাখার রিজনটা এটা, যে এটা দিয়ে যাতে আমি ধরে ধরে আপনাদেরকে বোঝাতে পারি। তো প্রথম কি পয়েন্টটা এখানে যেটা বলছে যে স্টেবল গভর্নমেন্ট ইজ এ কন্ডিশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, আগে বুঝে নি যে হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট মিনস সাস্টেনেবল গ্রোথ ইন অ্যান ইকোনমি। অর্থাৎ একটা ইকোনমিতে যদি আমি দেখি যে গ্রোথ বলতে বুঝাচ্ছি যে ইকোনমিটা এক্সপান্ড করছে, বা ওখানে এমন কোনো প্রজেক্ট চলছে যে কারণে মানে আমাদের যে ইন্ডিকেটর গুলো, ইকোনমিক ইন্ডিকেটর গুলো আছে, মোর স্পেসিফিকলি ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো স্টেবল ওয়েতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেমন আসতে পারি যে যেমন আমি এখানে বলতে পারি যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরের মধ্যে আমি বলতে পারি যে ধরেন যদি আমি ইয়ার কথায় আসি যে ধরেন ইনফ্লেশন রেট বা আনএমপ্লয়মেন্ট বা জিডিপি সাইজ, এগুলো হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। আমি যদি দেখি যে কোনো কারণে এই ইন্ডিকেটর গুলো পজিটিভ ওয়েতে যাচ্ছে, মানে ইন্ডিকেটর গুলো ঊর্ধ্বমুখী ভালো দিকে যাচ্ছে, তখন আমি বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট গোয়িং অন ইন দ্যাট ইকোনমি। যদি বাংলাদেশের ক্ষেত্রে আসি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বেশ ভালো একটা ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের দেশে বেশ বড় ধরনের কিছু মানে কমিউনিকেশন সেক্টরে বেশ বড় ধরনের কিছু মেগা প্রজেক্ট চলছে। তো দোজ ইন্ডিকেটস ইকোনমিক ডেভেলপমেন্ট। তো বলছে যে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ একটা দেশে যদি আমি স্টেবল ইকোনমিক ডেভেলপমেন্ট মানে একদম পজিটিভ ইন্ডিকেটরের দিকে যাচ্ছে এরকম যদি আমি দেখতে চাই, the prerequisite for economic development is a stable government. আমি ডেফিনেটলি বলবো বাংলাদেশে যে মেগা প্রজেক্ট গুলো যেগুলো বলছি বা এগুলো চলার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের দেশে একটা লং টাইমের জন্য গভর্নমেন্টে কোনো চেঞ্জেস আসে না, অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি রুলিং পাওয়ারে ছিল তারাই আছে। তো সেই কারণে যেটা হচ্ছে যে তারা যে প্রজেক্টটা নিয়েছিল সেটা কন্টিনিউ চলছে, বা সেই প্রজেক্টের কন্টিনিউটিটার ইম্পর্টেন্স তারা বুঝতে পারছে। এই কারণে কিন্তু আমরা স্টেবল, আমরা এই কারণে কিন্তু এই ডেভেলপমেন্ট গুলো ভিজিবলি দেখতে পাচ্ছি। কিন্তু যদি আনস্টেবল গভর্নমেন্ট থাকে, অর্থাৎ গভর্নমেন্ট বারবার গভর্নমেন্টের স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে বা গভর্নমেন্ট পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসছে, তখন দেখা যেত যে আমরা কিন্তু এই ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গুলো আসলে এনজয় করতে পারতাম না। তো এই যে ডেভেলপমেন্ট বা ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বললাম, ইটস the prerequisite for this is stable government, and stable government obviously it's a part of political science. সো দুইটার মধ্যে কিন্তু আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি। আচ্ছা, সেকেন্ড কি পয়েন্ট যেটা, আচ্ছা আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আচ্ছা একটু পজ দেই, কোনো প্রশ্ন আছে কিনা? স্পেশালি পলিটিক্যাল পার্টি ওয়ার্ডটা আমি বারবার ইউজ করছি, এটা নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, এখানে একটু কনফিউশনটা দূর করে দিই। পলিটিক্যাল পার্টি মানে এটা একটা দল বলছি, মানে বা একটা গ্রুপ অফ পিপল। এরা আসলে ক্ষমতায় আসে কিভাবে? দেখা যায় যে একটা পলিটিক্যাল পার্টি যখন ম্যাক্সিমাম ভোট পায় বা ম্যাক্সিমাম সাপোর্ট পায়, দে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট এ গভর্নমেন্ট, মানে একটা সরকার ব্যবস্থা যেটা সেটাকে তারা তৈরি করে। তো আপনার হয়তো মনে হতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন বা লেজিসলেচার জুডিশিয়ারি পুরোটা তৈরি করে না, যারা আসলে মানে পার্লামেন্টারি মেম্বার হয় তারা অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল পার্টি বিলং করে। তো আমি ওটাই বলছিলাম যে আমাদের দেশে মানে যে পলিটিক্যাল পার্টিটা আসলে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করেছে, যেমন আমাদের এখন রুলিং পলিটিক্যাল পার্টি হচ্ছে মহাজোট সরকার যেটাকে আমরা বলছি। তো এই মহাজোট তারা এইখানে কিছু পলিটিক্যাল পার্টি ছিল, তারা যখন ম্যাক্সিমাম ভোট পেয়েছে আমাদের সিটিজেনদের, সেখান থেকে কিন্তু তারা গভর্নমেন্ট ক্রিয়েট করেছে এবং সেটাই চলছে, এবং সেটার কারণে কিন্তু আমি যে বলছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট আর গোয়িং অন ফর দিস রিজন। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা বলছে দেখেন, পলিটিক্স ডিটারমাইন্স ইকোনমিক গোলস। এইটার একটা মজার বিষয় আছে। আচ্ছা, ইকোনমিক গোলটা কি, যে আমরা আসলে কিছু এই যে বললাম যে ইকোনমিক ডেভেলপমেন্টই বলি বা পলিসিস গুলোর যদি আসি না কেন, এটার একটা
আউটকাম থাকে যে আমি এরকম দেখতে চাই। যেমন এখন আমাদের যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে তাদের মেইনলি এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরে, বা আমি যদি আরো বলতে চাই যে তাদের এরিয়া অফ ইন্টারেস্ট আসলে হচ্ছে গিয়ে টারশিয়ারি লেভেল অফ প্রোডাকশন, যে আমি ফিনিশ প্রোডাক্টের দিকে মানে ম্যানুফ্যাকচারিং গুড যেটাকে আমরা বলছি সেইটার দিকে আসলে এই গভর্নমেন্টের বেশি এরিয়া অফ ইন্টারেস্ট, যে এমন একটা পলিসি আমি নিব যাতে আমাদের এই এরিয়াটা ডেভেলপ হয়। আমাদের গভর্নমেন্টের কিন্তু ইন্টারেস্ট নাই যে এগ্রি সেক্টরে, মানে আমি বলছি ইন্টারেস্ট নাই মানে এরিয়া মানে কোর এরিয়া অফ ইন্টারেস্ট ইজ নট দ্য এগ্রি সেক্টর। তো দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যে পলিসিস গুলো নিচ্ছে দোজ আর মোর সাপোর্টিভ টু দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। যেমন দেখেন পদ্মা সেতু যেটা তৈরি হচ্ছে গভর্নমেন্টের যারা কর্তা ব্যক্তি তাদের ইন্টারভিউজ গুলো আপনি যদি দেখেন আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করবেন যে ওখানে এরকম আসবে। তারা বলতে থাকে যে পদ্মা সেতু তৈরি হওয়া মিন্স হচ্ছে বাংলাদেশের যে নর্থ সাউথ সাউথ ওয়েস্টার্ন যে পার্টটা আছে এটার সাথে আমাদের কমিউনিকেশনটা খুবই ইজিয়ার হবে, ফাস্টার হবে, সো দ্যাট প্রচুর ফ্যাক্টরিজ ওইদিকে আমরা তৈরি করতে পারবো এবং খুব আমাদের প্রোডাকশন কস্ট অনেক লো হবে এবং খুব কম প্রোডাকশন কস্টে আমরা এই প্রোডাক্ট গুলোকে আমাদের পোর্ট এরিয়া এবং আমাদের যে সেন্টার 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 যেটা হচ্ছে কি ঢাকা সিটি সেখানে আমরা নিয়ে আসতে পারবো। তো দেখেন ওনারা কিন্তু বলে নাই যে এই পদ্মা সেতুর কারণে আমাদের এগ্রি সেক্টরটা ডেভেলপ হবে ওইদিকে, তাদের কিন্তু এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ডেভেলপ করা। তো এরকম আমরা দেখা যায় যে আমরা কিছু ইকোনমিক গোল সেট করি, প্রত্যেকটা কান্ট্রিতে এরকম কিছু গোল থাকে এবং সেই ইকোনমিক গোল দিয়ে আমরা আসলে ইকোনমিক মানে এই কান্ট্রিটাকে মানে যেটাকে বলা যায় যে উই ট্রাই টু সিকিউর দ্য পিপল। So this economic goal or this economic plan actually decided by the government of that state. That means আমি আপনি কিন্তু এখানে কিছু করতে পারবো না। যেমন আমি যদি বলি, যেমন আমি কিন্তু অ্যাজ এ ইকোনমিস্ট আমার এরিয়া অফ ইন্টারেস্ট ইন এগ্রি সেক্টর, আমি খুব সংগোপনে আমি আমার স্টুডেন্টদেরকে এই ব্যাপারে খুব মানে এমফাসাইজ করি যে গ্রিন ইকোনমি বা ইকোনমিক মানে এগ্রি সেক্টরে ইনভেস্টমেন্টে আমি কিন্তু বেশ ইনফ্লুয়েন্স দিই স্টুডেন্টদেরকে। দেখা যায় যে খুব বেশি তাদেরকে বলি যে কাজ করো, এই সেক্টরটা ভালো, মানে আমার এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে মানে এগ্রি। তো দেখা যাচ্ছে আমার এরিয়া অফ ইন্টারেস্ট এগ্রি হলেও আমাদের দেশে কিন্তু এখন যে ইকোনমিক্স কন্ডিশনটা চলছে সেটা কিন্তু এগ্রি ফ্রেন্ডলি না বলে আমি বলবো হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ফ্রেন্ডলি। আমি খুব ইজিলি ফ্যাক্টরি সেট আপ করতে পারবো বা সেটার জন্য যে ধরনের পলিসি গুলো দরকার সেগুলো ফ্রেন্ডলি পলিসিস গুলো আছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমি চাইলেই কিন্তু হবে না, ইট অল ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। তো এই যে গভর্নমেন্ট যে দেখেন আমার একটা দেশের ইকোনমিক গোলটা কি হবে অর্থাৎ কোন সেক্টরে আসলে ওই দেশটা ডেভেলপ করবে এটাও কিন্তু আসলে গভর্নমেন্ট ডিসাইড করে। দ্যাট মিনস এই যে পলিটিক্যাল ডিসিশন যেটাকে যেটাকে বলা যায় যে পলিটিক্স আসলে এটা কিন্তু আমার এখানে এটা ডিটারমাইন করতে যাচ্ছে। এখানে আমি আপনি আমার ইম্পর্টেন্স কিন্তু খুবই কম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ম্যাডাম একটা গভর্নমেন্ট বা একটা পলিটিক্যাল পার্টি হাউ দে অ্যাকচুয়ালি ডিটারমাইন্স দ্য ইকোনমিক গোল। So in that cases, actually they took the help from economic expert, that means different economists, and they told they actually tell them their area of interest. So according to them, actually we make the policies. তো যেমন আমাকে যদি এখন বলা হয় যে আমি সাপোজ একটা স্পেসিফিক এরিয়াতে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিতে চাচ্ছি, তো আমাকে যদি বলা হয় সেটার জন্য একটা পলিসি ডেভেলপ করতে, যে পলিসি ওয়াইজ আমরা আসলে আগাবো যে কোন সেক্টরে প্রথমে ইনভেস্ট করব, সেখান থেকে বেনিফিটস নিয়ে দেন আমার কাজগুলো কেমন হবে, এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলবে তখন কিন্তু দেখেন আমি কিন্তু ডেভেলপ করে দিতে পারবো, বাট কথা হচ্ছে কি যে কোন সেক্টর বা কি স্পেসিফিক এরিয়াতে কাজ করবো অর্থাৎ গোলস গুলো কিন্তু আমি এখানে ডিসাইডেড করতে পারবো না। এই ডিসিশন মেকিংটা অথরিটি করবে এবং এখানে অথরিটি হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট ইজ এ পার্ট অফ পলিটিক্যাল সায়েন্স। তো তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হিয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স। দেন থার্ড অপশনটা বলছে এটা অনেকটা আমাদের সেকেন্ড পয়েন্টের মতনই, বলছে যে পলিটিক্যাল আইডিওলজি ডিটারমাইন্স দ্য ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম মিন্স হচ্ছে গিয়ে আমরা এটা মাইক্রো ইকোনমিক্স এ পড়ে আসি।
there are three types of economic system. One is planned economy, another one is market economy, and mixed economy. So economic system গুলোতে আসলে it talks about the market structure, that means the demand and supply side of an economy. সো এই ডিমান্ড সাপ্লাই, এই যে একই কথাই যে আমার ডিমান্ডটা কেমন হবে, এটা কি আমি কনজিউমার এন্ড থেকে ডিসাইড করব, না গভর্নমেন্ট এন্ড থেকে ডিসাইড হবে, নাকি কনজিউমার গভর্নমেন্ট বোথ এন্ড থেকে ডিসাইড হবে, যেটা মিক্সড ইকোনমিতে হয়। ইটস অল অ্যাবাউট দ্য পলিটিক্যাল ডিসিশন। Say for example, if I talk about the structure in public universities in Bangladesh, here we have nothing to do. Here the demand and supply both are determined by the government. So এখানে কিন্তু পলিটিক্যাল ডিসিশন ইম্পর্টেন্ট। এই জন্য দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন চিন্তা করছে যে ইট ওয়ান্টস টু এস্টাবলিশ মোর পাবলিক ইউনিভার্সিটি। আমি 2 দিন আগে দেখলাম যে শরীয়তপুরে একটা পাবলিক ইউনিভার্সিটি হবে, গভর্নমেন্ট এটা নিয়ে অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এই যে ইউনিভার্সিটিস গুলো সেট আপ হচ্ছে, এগুলো কিন্তু দেখেন গভর্নমেন্ট ডিসিশন, অর্থাৎ ওখানে ইকোনমিক সিস্টেমটা কি হবে বা আহ, 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 যেটাকে বলা যাচ্ছে যে পলিসিস গুলো কি হবে, এগুলো কিন্তু সবই গভর্নমেন্ট ডিসাইড করে দিচ্ছে, এবং দেন ইকোনমিক্স অ্যাকচুয়ালি ফলোজ দ্যাট গোলস এন্ড পলিসিস। তো এটাই বলতে চাচ্ছি। তো এই যে দেখেন লাস্ট একটা লাইন আমি বলেছি, দ্যাট ইজ দা, দেখেন এখানে একটু পড়ি এটা থেকে আসলে কি বলেছে, কথাটা আমার খুব পছন্দ হচ্ছে, এই জন্যই বলতে চাচ্ছিলাম। দেখেন, দ্য পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য পাওয়ার হোল্ডার অলওয়েজ দ্য কন্ডিশন ফর ইকোনমিক সিস্টেম। ওই যে বললাম যে ইকোনমিক সিস্টেমটা অর্থাৎ ডিমান্ড বা সাপ্লাই সাইডটা আমার কেমন হবে, it's economic system and it's actually the condition of a power holder. Okay, then also the economic system has to work in the environment generated by the political relation. Yes, ওই যে বললাম যে গভর্নমেন্ট চাইলে আমার স্ট্রাকচার একরকম হবে না, আর যদি আমার না চাইলে স্ট্রাকচারটা আর একরকম হবে। দেন বলছে ইকোনমিক্স হ্যাজ টু ক্লোজলি ফলো দ্য পলিটিক্যাল রিলেশনস, গোলস এন্ড পলিসিস হুইচ আর স্টাডিড বাই দ্য পলিটিক্যাল সায়েন্স। তো বিষয়টি অনেকটা এরকম যে মানে ইকোনমিক স্ট্রাকচার, দ্যাট মিন্স ডিমান্ড সাইড এন্ড সাপ্লাই সাইড, এটা আসলে কিভাবে যাবে, কতটুকু ডিমান্ড হবে, কতটুকু সাপ্লাই হবে, অল আর ডিসাইডেড বাই দ্য পলিটিক্যাল আইডিওলজি অর পলিটিক্যাল স্ট্রাকচার। ওকে, স্টিল নাও আমি একটু কোশ্চেন আনসারে আসতে চাচ্ছি। আপনাদের যদি কোনো আইডিয়া শেয়ার করতে চান বা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ইউ ক্যান আস্ক মি। তারপরে আমি ফোর্থ পয়েন্টটাতে যাব, বা ফোর্থ একটা কি পয়েন্ট দেখানোর চেষ্টা করবো, where we can explain the relationship between economics and political science. তাদের কোনো কোশ্চেন নাই? ম্যাম ফার্স্ট ক্লাস তো ম্যাম একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ কোপ আপ করে নিতে পারবো। আর আচ্ছা কি ম্যাম, হ্যাঁ বলো। এগুলো ম্যাম আর কি আগে পড়িনি তো কখনো, এই কারণে একটু ঝামেলা হচ্ছে বুঝতে। আচ্ছা, মানে কঠিন মনে হচ্ছে কি অনেক? না ম্যাম, কঠিন বলতে টপিকস গুলো আর কি ম্যাম একটু আর কি টোটালি মনে নিউ, হচ্ছে কমপ্লেক্স মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম। টোটালি নিউ টপিক। আচ্ছা আলিফ, হ্যাঁ। আপনার কি অবস্থা? আপনার কি এরকম হচ্ছে, মানে বুঝতে অসুবিধা হচ্ছে? না না ম্যাম, বুঝতে সমস্যা হচ্ছে না ম্যাম। বাট মানে একদমই নতুন, মানে অনেক, আমার মনে হচ্ছে আমি অনেক জি নতুন ম্যাম। ওয়ার্ড ইউজ করছি, তাই না? যে ওয়ার্ড গুলোর সাথে আপনারা হয়তো মানে কোনো, মানে কখনো শুনেনি নাই, এরকম হচ্ছে না? জি ম্যাম, কিছু মানে আবার একটু দেখতে হবে, তো দেখলে মানে ভালো করে ইয়ে করলে তারপরে বুঝতে পারবো আর কি। আচ্ছা, তাহলে মানে আমার যেটা হবে, আমি যখন পড়াতে যাব, আমি যদি কোনো ওয়ার্ড আমি ইউজ করে থাকছি যেটা আপনি বুঝতে পারছেন না, আমাকে কাইন্ডলি একটু বলবেন যে ম্যাডাম এই ওয়ার্ডটার মিনিং বুঝি না, বা এটার শিওর আসলে ম্যাম, ইম্প্যাক্টটা কি, তাহলে আমি হয়তো আরো একটু বেটার বুঝাতে পারবো। শিওর ম্যাম। কারণ আমার জন্য আমি বুঝতে পারছি না, কারণ আমার যেটা হচ্ছে যে দেখেন ইকোনমিক গোল আমি বুঝি, বা ইকোনমিক গ্রোথ, ইকোনমিক পলিসি, এগুলো তো আমার আমার জন্য বোঝার টপিক। বাট হয়তো যেমন আমার হঠাৎ করে মনে হলো যে ইকোনমিক সিস্টেমটা আপনি হয়তো বুঝেন না, তো ওই জন্যই বলে নিলাম যে ইকোনমিক সিস্টেম মানে ডিমান্ড আর সাপ্লাইটা কেমন হবে, এইটাই হচ্ছে ইকোনমিক সিস্টেম। তো এটা 3 ধরনের হয়, একটা প্ল্যান, একটা মার্কেট, মানে প্ল্যান্ড ইকোনমি, মার্কেট ইকোনমি, মিক্সড ইকোনমি। প্ল্যান্ড ইকোনমিতে সব গভর্নমেন্ট ডিসাইড করে, মার্কেট ইকোনমিতে হচ্ছে আমি আপনি মানে প্রাইভেট সেক্টর ডিসাইড করে, মানে কনজিউমাররা ডিসাইড করে ডিমান্ড সাইড, প্রোডিউসাররা ডিসাইড করে অ্যাবাউট দ্য সাপ্লাই সাইড। আর যদি মিক্সড ইকোনমি হয়, সেখানে প্ল্যান্ড ইকোনমিও থাকে, মার্কেট ইকোনমিও থাকে। তো যেমন আমি পাবলিক ইউনিভার্সিটির কথাগুলো বলছিলাম, পাবলিক ইউনিভার্সিটি ইটস অল অ্যাবাউট দ্য প্ল্যান্ড ইকোনমি, মানে গভর্নমেন্ট সবকিছু ডিসাইড করে ডিমান্ড সাপ্লাই। তো এখানে গভর্নমেন্টই পলিসি মেকার হয়, গভর্নমেন্টই যা চায় সেটাই হচ্ছে। তো সেখানে আমি কিন্তু ইকোনমিক পলিসিটা ডিপেন্ডই করছে গভর্নমেন্ট ডিসিশনের উপর, এটাই বলছিলাম।
আবার যদি জি। আমি বাংলাদেশের শেয়ার মার্কেটের কথা বলি, এটা কিন্তু আবার মার্কেট ইকোনমির মধ্যে পড়ে, অর্থাৎ প্রাইভেট সেক্টর এটাকে চালাচ্ছে। প্রাইভেট সেক্টর চালাচ্ছে মানে আমি ডিমান্ড করছি, সেখান থেকে আসলে সাপ্লাইটা আসছে, এরকম। এখানে কিন্তু আবার গভর্নমেন্টের পলিসি ডিফারেন্ট। তো এরকম স্পেসিফিক আমি যদি প্রোডাক্ট ওয়াইজ যাই, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট যে ইকোনমিক সিস্টেম গুলো থাকে, এটাও আসলে হচ্ছে গিয়ে গভর্নমেন্টেরই, মানে গভর্নমেন্টের পলিসি গুলোর উপরেই ডিপেন্ড করে এই ইকোনমিক সিস্টেম গুলো চলে। ওকে, এটা খুব মজার একটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ। বলছে যে স্টেট সলভস দ্য ইকোনমিক প্রবলেম। আচ্ছা, বাংলাদেশে এখন কারেন্ট প্রবলেমটা কি? মানে মানি রিলেটেড প্রবলেম আপনার চোখে কি পড়ে? দেখেন তো ইকোনমিক প্রবলেমটা, একটা কোনো ইকোনমিক প্রবলেম কি চোখে পড়ছে রিসেন্ট টাইমে, যে একটা একটা ব্রড একটা প্রবলেম আমরা ফেস করছি? করোনার কারণে তো অনেক ইকোনমিক প্রবলেম হয়েছে। আচ্ছা, করোনার কথা যেহেতু বললেন, করোনার কারণে কি এইটা ফিল করেছেন যে করোনার কারণে আমরা অনেক মানুষ জব হারিয়েছে, ইনফ্লেশন জি রেটটা ম্যাম। বেড়ে গেছে, জি ম্যাম। আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে গেছে? তো এই যে দেখেন, ইনফ্লেশন রেট মানে হচ্ছে, ইনফ্লেশন মিন্স মূল্যস্ফীতি, এটাকে এরকম বলে ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল। তো এই যে জিনিসপত্রের দাম বাড়ছে বা মানুষের মধ্যে যে বেকারত্বের হার বাড়ছে, দোজ আর সাম ইকোনমিক প্রবলেম। Obviously these problem are related with money related activities, so obviously এটাকে আমি ইকোনমিক প্রবলেম বলবো। তো এই জি যে ম্যাম। ইকোনমিক প্রবলেমটাকে বলছি, এখন দেখেন তো বেলায়েত চাইলে কি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেটের প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে? নো ম্যাম। যে আমরা বেকারত্বের সবাই হার অনেক, আপনারা ধরেন সবাই মিলেও যদি চিন্তা করেন যে আমরা সবাই মিলে এখন বেকারত্বের হার কমাবো, পারবো? না না, না ম্যাম। এটা ইকোনমিক্যাল দেশ ডেভেলপমেন্ট হওয়া লাগবে, ইকোনমিক্যাল ইকোনমিক্যালি স্ট্রং হওয়া লাগবে, যিনি স্ট্রং হওয়া বলছেন যে লাগবে। বেশ স্ট্রং হতে হবে, উনি একটা এক্স্যাক্টলি কথা বলেছেন। তো ইকোনমিক্যালি যদি আমাদের স্ট্রং হতে হয়, তাহলে কে এই স্ট্রংটা আমাদের করবে? গভর্নমেন্ট ডিসিশন না? গভর্নমেন্ট না চাইলে জি কিন্তু ম্যাম, কিন্তু গভর্নমেন্ট করবে। আমরা অনেক সময় বিরক্ত হই, দেখবেন যে দেখা যাচ্ছে যে আমি নিজেই বিরক্ত হই। দেখা যায় যে টক শো গুলো যখন হয়, বিভিন্ন ইকোনমিক প্রবলেম নিয়ে তারা কথা বলে, কথা বলে বলে কি গভর্নমেন্ট চাইলে এগুলা সলভ করতে পারে, কিন্তু কথাটা আসলে কিন্তু সত্যি এটা। যেমন বাংলাদেশে এখন রিসেন্ট প্রবলেমটা আনএমপ্লয়মেন্ট রেটের থেকে বেশি প্রবলেম হচ্ছে কি ইনফ্লেশন রেটের যে প্রবলেমটা, অর্থাৎ মূল্যস্ফীতিটা যেটা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে এখন মেজর প্রবলেম। জিনিসপত্রের এত দাম যে জিনিসপত্রের ম্যাম হাত দেওয়া জি ম্যাম। যাচ্ছে না। তেলের দাম ম্যাম ম্যাম কতগুলো বাড়ে গেছে। ম্যাম মূল্যস্ফীতি মানে কি টাকার মান কমে যাওয়া না? মূল্যস্ফীতিটা হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম বাড়াটাকে বোঝায়, এবং তার মানে কি টাকার মূল্যস্ফীতি দাম কমে যাওয়া না? টাকার দাম কমে যাওয়া না, মান আপনার মান ক্রয় ক্ষমতা কমে যাওয়া। ক্রয় ক্ষমতা কমে যাওয়া, হ্যাঁ আচ্ছা। আর ম্যাম মূল্যস্ফীতি, কাস্টমার কনজিউমারের মধ্যে পার্থক্যটা কি? কাস্টমার কনজিউমার বোথ আর দ্য সেম থিং। আচ্ছা, আমার একটা ফোন আসে, আমি একটু ধরে নেই। হ্যালো, আমার কাছে এমন একটা ঘিজিবিজি নাম্বার থেকে ফোন আসছে, বুঝছেন? আমি ভেবেছি খুব ইম্পর্টেন্ট, কারণ একটু আগে আমার স্যার ফোন করেছে আমাকে, আমার সুপারভাইজার স্যার। আমি ভেবেছি এরকমই কেউ ফোন করেছে, এখন আমি শুনি কে ফোন এখন গান করেছে। শুনছেন নাকি? হ্যাঁ, গান শুনেছি ম্যাম। গান শোনাচ্ছে। আচ্ছা, সরি। তো যেটা বলছিলাম যে আচ্ছা, জিজ্ঞাসা করছিলেন কি কনজিউমার এন্ড কাস্টমার কি সেম জিনিস কিনা, জি এটা এটা ছিল কথাটা, স্যার? ম্যাম আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারেক প্রশ্ন করেছেন যে কনজিউমার আর কাস্টমার সেম জিনিস কিনা, ইয়া সেম থিং, জাস্ট সিনোনিম। কাস্টমার যা, কনজিউমার তা। ইভেন আমি যদি ইন্ডিভিজুয়ালও বলি, ইকোনমিক্সে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা আমরা খুব ইউজ করি, তো একই ওয়ার্ড বুঝবো। মানে ভোক্তা, মেইন কথা হচ্ছে এইটা, যে যারা প্রোডাক্টটা কনজিউম করে, দে আর দ্য কাস্টমার, দে আর দ্য কনজিউমার, আর দে আর দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যারা ডিমান্ড করে। কাস্টমার তো ম্যাম আবার সেলও করতে পারে, তাই না? না, কাস্টমাররা সেল করতে পারে না, কাস্টমাররা কনজিউম করে। যারা মানে কনজিউমও যদি না বুঝেন, মেইন কথা হচ্ছে কি যারা ডিমান্ড করে, আমি কিছু চাই, ঠিক আছে, চাবো এবং চাওয়ার প্রেক্ষিতে আমি জিনিসটাকে পারচেস করার চেষ্টা করি, দে আর দ্য ইন্ডিভিজুয়াল আর কাস্টমার আর কনজিউমার, একই কথা। ওকে ম্যাম। এখন কাস্টমার ওয়ার্ডটা আসলে একটু মানে একটু সিলি শোনায় আমার কাছে, যেটা লাগে, আমি কখনো কাস্টমার ওয়ার্ডটা ইউজ করি না। কাস্টমার ওয়ার্ডটা আমার কাছে খুব মানে ন্যারো মাইন্ডেড লাগে। আমি কাস্টমার ওয়ার্ডটা ইউজ না করে আমি বলে থাকি কনজিউম, হু আর গোয়িং টু কনজিউম, দ্যাটস ওয়াই দে আর কনজিউম। তো বাট দুইটার মিনিং একই।
যে আমি করতে যাবো। যেমন আপনাকে আমার ক্লাসটায় আমি কিন্তু বলতে পারি ইউ আর দ্য কনজিউমার, এখানে আপনি সার্ভিস কনজিউম করছেন, এডুকেশন সার্ভিস। এখন কনজিউমারের অপোজিটটাই হচ্ছে গিয়ে যারা সাপ্লায়ার। সাপ্লায়ারদের আবার আরেকটা নাম আছে প্রোডিউসার। এখন প্রোডিউসার বা ফার্ম এইভাবে আমি নাম আসতে পারি। অনেক স্টুডেন্টই আছে প্রোডিউসার বললে ভাবি কি যে ফিল্মের প্রোডিউসার আছে না, জি ম্যাম। ওইটা ভাবে। তো এই জন্য আমি ক্লিয়ার করে বলি যে প্রোডিউসার মিনস অ্যাকচুয়ালি উৎপাদনকারী, যে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত, উৎপাদন করছে। তো প্রোডিউসার, সাপ্লায়ার, ফার্ম, দে আর দ্য সেম থিং। ঠিক একইভাবে কনজিউমার, কাস্টমার, ইন্ডিভিজুয়াল, দে আর দ্য সেম থিং। ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড বলে অনেক ক্ষেত্রে একই জিনিস। আচ্ছা, তো একটু আগে যেটা বলছিলাম যে দেশের প্রোডাক্টের অনেক বেশি প্রাইস লেভেল, এন্ড প্রাইস লেভেল এত হাই যে আমি আপনি সবাই কিন্তু এটার জন্য ব্যাডলি সাফার। দেখেন, ইটস অ্যান ইকোনমিক প্রবলেম, অর্থাৎ এটা ওয়াইড রেঞ্জে প্রবলেম। এই প্রবলেমটা আমি আপনি কেউ চাইলে এখন সহজে সলভ করতে পারবো না। কিন্তু দেখেন, যদি গভর্নমেন্ট চায়, আপনি বলতে পারেন যে ম্যাডাম গভর্নমেন্ট কিভাবে যাবো। আমি এখন একটা ওয়ার্ডই বলতে পারি, সেটা হচ্ছে একটা পলিসি আছে। এই পলিসিটার নাম হচ্ছে কি মনিটরি পলিসি। মনিটরি পলিসি যদি আমি অ্যাপ্লাই করি, স্পেশালি আমি হচ্ছে যদি এখন রেস্ট্রিকটিভ মনিটরি পলিসি অ্যাপ্লাই করি, ইজিলি ইনফ্লেশন রেটটাকে কিন্তু আমি কমাই ফেলতে পারবো। তো যেটাকে বলছিলাম যে ইনফ্লেশন রেটটাকে কমাই ফেলতে পারবো। তো এই যে আমি বললাম যে আমার দেশে ইনফ্লেশন একটা প্রবলেম দেখা দিচ্ছে, এবং সেটার জন্য আমি একটা পলিসি নিচ্ছি, মনিটরি পলিসি। সেটা দিয়ে আমার পক্ষে ইনফ্লেশনটাকে কমানো সম্ভব। তো এই জিনিসটা কিন্তু দেখেন আমার আপনার ডিসিশন না, এই ডিসিশনটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ডিসিশন। এবং মনিটরি পলিসিটা অ্যাপ্লাই করতে হলে গভর্নমেন্টের, বাংলাদেশ ব্যাংকের হেল্প লাগবে, মানি মার্কেট যেটাকে বলে। অর্থাৎ আমার আপনার হাতে যে টাকাটা আছে, এই মানি মার্কেটটা ডিরেক্ট কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোল গুলো আমি আপনি চাইলে আসলে করতে পারবো না। তো এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো সবই কিন্তু দেখেন গভর্নমেন্ট করতে পারছে। অর্থাৎ ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ ইকোনমিক প্রবলেম, ইট ক্যান বি সলভ বাই গভর্নমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট না বলে আমি স্টেটের কথা বলতে পারি, ওভারঅল স্টেট এটাকে সলভ করতে পারে। আমি আপনি চাইলেও আসলে এখানে কিন্তু এটাকে সলভ করতে পারবো না। তো এই জন্য যদি আমি বলি যে দেয়ার আর মেজর ইকোনমিক প্রবলেম, এগুলো সলিউশনে যাওয়ার সময় আমাদের কিন্তু গভর্নমেন্টের হেল্পটাই লাগে। এটাই হচ্ছে কি কথা ছিল। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আছে, এটা আমি সবসময় খুব ইম্পর্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা দিয়ে আজকে শেষ করব। লাইনটাও খুব মজার, সেটা হচ্ছে বাজেট ইজ দ্য ব্যাকবোন অফ ইকোনমি, ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। বাজেটটা হচ্ছে গিয়ে আমরা তো বুঝি প্রতি বছরই ওই যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার একটা হয়তো কিছু একটা আয় ব্যয়ের একটা হিসাব দেয়। তো সিম্পলি যদি কেউ বলতে চাই, এইভাবে আমরা দেখি যে একটা আয় ব্যয়ের হিসাবে ওইটা মনে হয় বাজেট, তাই না? এরকম বুঝি না? জি ম্যাম। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে এই বাজেটের উপর আপনার লিভিং স্ট্যান্ডার্ড ডিপেন্ড করে? জি ইভেন যদি বাজেটটা তো মানে ব্যয় আগে হ্যাঁ, ব্যয় কিছু না। হ্যাঁ, বাজেটটার উপরে আপনার কিন্তু লিভিং স্ট্যান্ডার্ড ডিপেন্ড করবে। মানে যদি বাজেটটা, সাপোজ আমি একটু বলেই নিই, আমাদের বেসিক নিড যে সেক্টর গুলো আছে, যেমন স্পেশালি হেলথ কেয়ার, এডুকেশন, তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটি, এই ধরনের সেক্টরে যদি গভর্নমেন্ট বেশি ইনভেস্ট করে, বাজেটের অ্যালোকেশনটা যদি খুব বেশি থাকে এবং প্রপার ওয়েতে এই সেক্টর গুলো যদি ইনভেস্টমেন্ট হয়, তখন দেখা যাবে যে অ্যাজ এ সিটিজেন আপনি কিন্তু বেশ ভালো একটা, যেটাকে বলা যায় যে আপনার লিভিং স্ট্যান্ডার্ডটা বেশ ভালোভাবে হাই। তো এখন আসি যে যে বাজেটটা যে প্রতি বছর আমরা বাজেট দেখি, ন্যাশনাল বাজেট যেটা হয় আমাদের পার্লামেন্টে, এটা ইন্ট্রোডিউস করে। তো এই বাজেটটা কি আমি আপনি তৈরি করি? আচ্ছা, গভর্নমেন্ট বাজেট, তৈরি করে। আচ্ছা হ্যাঁ, গভর্নমেন্ট তৈরি করে। আচ্ছা, তার আগে কি বাজেটের ইম্পর্টেন্সটা বুঝাবো। বাজেট হচ্ছে একটা ইকোনমির একদম বলা যায় যে প্রাণ। অর্থাৎ বাংলাদেশের ইকোনমি কিরকম হবে একটা বছরে, এটা পুরোটা ডিপেন্ড করে আমাদের ন্যাশনাল বাজেটের উপরে। এটা জিডিপির অ্যালোকেশনটা কোথায় কেমন আছে, এটার উপর ডিপেন্ড করেই আমরা হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়াতে পারবো না কমাতে পারবো সেটা ডিসিশন আছে, ইনফ্লেশন রেটটা কতটুকু হবে সেটা প্রেডিকশন করতে পারবো, ইকোনমিক গ্রোথ কতটুকু হবে সেটা প্রেডিকশন করতে। যেমন আইএমএফ বলছে যে বাংলাদেশে এই বছর গ্রোথ রেট হবে হচ্ছে 6.4%। তো এটা কিন্তু আইএমএফ অটোমেটিক্যালি পারে না। বাংলাদেশের এবারে যে বাজেটটা আসছে, আমরা তো জিডিপি সাইজটা, যেটা জিডিপি সাইজটা দেখে এবং আমাদের যে গ্রোথ, মানে আমাদের যে
যেটাকে বলা যায় যে আমাদের মানি মার্কেটে আমাদের যে সরি মিস্টেক লেবার মার্কেটে আমাদের যে অ্যাক্টিভিটিস সেটা দেখে কিন্তু এই আইএমএফ এই প্রেডিকশনটা করেছে বা আমাদের প্রোডাকশনটা দেখে এই প্রেডিকশনটা করেছে। তো কথা হচ্ছে গিয়ে যে বাজেটটা আমরা নিয়ে এত কথা বলছি, এই বাজেট আমি আপনি কিন্তু কোনোভাবেই ডিটারমাইন করতে পারি না। বাট এটাই বলছিলাম যে বাজেটটা কিন্তু টোটালি দিস ইজ দ্য মানে বলা যায় যে কি এরিয়া মানে সেন্ট্রাল পয়েন্ট অফ অ্যান ইকোনমি। তো এই বাজেট যেটাকে আমরা বলছি যে একটা ইকোনমির মেইন স্ট্রাকচার দ্যাট ইজ দ্য ব্যাকবোন, ইটস অ্যাকচুয়ালি এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। মানে পলিটিক্যালি যে দেখবেন যে বাজেট হওয়ার পরে অপোজিশন বলে যে এটা গভর্নমেন্টের নিজের দুর্নীতি করার জন্য বাজেট বা নিজের ইচ্ছে মতো একটা বাজেট বানিয়ে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। এই কথাটা কেন বলে? কারণটা হচ্ছে গিয়ে বাজেটটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে পলিটিক্যাল ডিসিশনের উপরে। বাজেটটা কিভাবে তৈরি হয় আমি এটা একটু বলি। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যারা পার্লামেন্টারি মেম্বার থাকেন তারা নিজেরা কিছু প্রস্তাবনা দেয়, তাদের নিজেদের প্রত্যেকটা এলাকাতে তারা কিছু ডেভেলপমেন্ট চায় বা কিছু ইনভেস্টমেন্ট চায় গভর্নমেন্টের, বা হয়তো কেউ পুরো আপনার এডুকেশন সেক্টর বা হেলথ সেক্টরে কি ডেভেলপমেন্ট হওয়া উচিত এটা নিয়ে একটা আলোচনা হয়। এটাকে আমরা বলা হয় বাজেট অধিবেশন। আমাদের দেশে কিন্তু প্রতি বছর দেখবেন যে মে মাসে একটা পার্লামেন্ট বসে, এটাকে আমরা বলি বাজেট অধিবেশন, এই কারণেই কিন্তু বসে। তো ওখানে এই আলাপ আলোচনা হওয়ার পরে যেই ইনফরমেশন গুলো বা যেই পলিসিস গুলো আসলে একসেপ্টেড করা হয় সেটার জন্য আমার যে খরচ হবে সেটার বেসিসেই হচ্ছে গিয়ে বাজেটটা ক্রিয়েট করা হয়। এবং অবশ্যই এখানে কিছু ইকোনমিস্টদের হেল্প নেওয়া হয় অ্যাজ এ পলিসি মেকার। এইভাবে কিন্তু বাজেটটা মেক করা হয়। তো এখন যেমন আমি একটু আগে বলছিলাম একটা পলিসি পড়াতে যে ইকোনমিক পলিসিস ইজ ইকোনমিক গোল ইজ ডিটারমাইন্ড বাই দ্য পলিটিক্যাল পলিসি। তো এই যে বলছিলাম যে এখন বর্তমান সরকারের একটা গোল আমরা যেটা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন সেক্টরে একটা র্যাপিড চেঞ্জেস আনা, একটা ডেভেলপমেন্ট আনা। তো দেখেন আমাদের বাজেটটাও যদি খেয়াল করে দেখেন এই বছরের বাজেটের ম্যাক্সিমাম অ্যালোকেশনটা ছিলই হচ্ছে কি করোনা পরবর্তী যে ধাক্কাটা আমরা পেয়েছি এটা রিস্টোর করার জন্য একটা সাবসিডি প্রজেক্টের জন্য অ্যালোকেশনটা ছিল। সেকেন্ড ছিলই হচ্ছে কি মানে যে যে আমাদের যে মেগা প্রজেক্ট গুলো চলছে সেটার পিছনে অ্যালোকেশন। তো দেখেন এই বাজেটটা যেটা ক্রিয়েট করা হলো এখানে আমি আপনি কিন্তু কোনো ডিসিশনই দিতে পারলাম না, পারলাম ডিসিশন দিতে? অথচ এই বাজেটের উপরে আমার লিভিং স্ট্যান্ডার্ড বা আমার এই যে প্রাইস লেভেল যে বেড়ে গেছে এটা রিজন কিন্তু এই বাজেট। যখন এই মেগা প্রজেক্ট গুলো হ্যাঁ বলেন 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 স্যার। আচ্ছা, ইনফ্লেশন রেট বাড়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কি মেগা প্রজেক্ট গুলো, কারণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অনেক বেড়েছে, গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করছে মার্কেটে, তো এই টাকাটা মানি মার্কেটে চলে আসে, অর্থাৎ মানুষের হাতে অনেক টাকা চলে আসে। মানুষের হাতে অনেক টাকা চলে আসলে অটোমেটিক্যালি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তো এরকম একটা বিষয় হচ্ছে। তো মেইন কথা হচ্ছে এই যে বাজেট যেটা নিয়ে এত কথা বললাম, এটা একটা ইকোনমির ব্যাকবোন, অথচ এখানে আমি একটা ডিসিশনে নিতে পারছি না। ডিসিশনটা কে নিচ্ছে? গভর্নমেন্ট নিচ্ছে, এবং গভর্নমেন্ট ইউজ ইট অ্যাজ এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো তাহলে যেটাই দেখতে পাচ্ছি যে মেইন যে জিনিসটা নিয়ে আমার ইকোনমি চলবে সেই জিনিসটাই আসলে পলিটিক্যাল সায়েন্স থেকে আসছে। ও ভালোভাবে যে এখানে যদি এটাকে পলিসিগত ভাবে ভালোভাবে মেক না করলে একটা দেশের ইকোনমি কিন্তু কোলাপস করবে। যেমন আমরা মাঝখানে জিম্বাবুয়ের ইকোনমি নিয়ে অনেক স্টাডি করলাম যে এর ইকোনমির অবস্থা খুবই খারাপ, বেশ ভালোভাবে কোলাপস করে যাচ্ছে। তো ওখানে যখন আমরা দেখছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে জিম্বাবুয়ের ইকোনমি কোলাপস করার রিজন হচ্ছে কি ওদের গভর্নমেন্ট এই যে যে বাজেট বা এই যে ধরনের স্ট্রাকচার গভর্নমেন্ট নিজে দুর্নীতি পরায়ণ। তো সেই দেশের ইকোনমি কিভাবে দাঁড়াবে, বিষয়টা অনেকটা কিন্তু এরকম দাঁড়িয়েছে। সো আজকে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আজকে আর না আগাই, আমরা নেক্সট ক্লাসে আরো দুটো সাবজেক্ট আছে আমাদের, আমাদের ক্লাস টাইমও শেষ। আরো কিছু সাবজেক্ট আছে, আমরা হিস্ট্রি এবং সোসিওলজি যে দুটো সাবজেক্ট আছে অ্যাজ এ পার্ট ফ্রম সোশ্যাল সায়েন্স আমরা এই দুটো সাবজেক্টের সাথেও পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপটা দেখবো। এন্ড আমি একটু রিকোয়েস্ট করব আজকে আমি স্লাইডটা কি শেয়ার করেছি সিয়ার? আমি মনে হয় স্লাইডটা শেয়ার করিনি, বাট আমি হ্যাঁ ম্যাম, শেয়ার করে নি ম্যাম। ফার্স্ট লেকচারের কপিটা মনে হয় মানে ফার্স্ট লেকচারের যে রেফারেন্স বুক যেটা যেটা পিডিএফ ফাইলটা আছে ওটা আমি হচ্ছে কি শেয়ার করেছি, জি দ্যাট ম্যাম। ইজ নেচার এন্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, এই স্লাইডটা আমি শেয়ার করে দিব। তো ওখানে হচ্ছে গিয়ে আমরা একটু স্টাডি করা শুরু করব।
যে এখানে আসলে আমরা কোথা থেকে কতটুকু পড়বো এটা একটু একটু সিরিয়াসলি নিতে হবে, আদারওয়াইজ আমাদের আসলে কিন্তু আমরা একটু প্রবলেমে পড়বো যদি আমরা এইভাবে না প্রথম থেকে সিরিয়াস না নিই। কারণ এই কোর্সটার সমস্যা হচ্ছে গিয়ে, সমস্যা না মানে যে কথাটা বলছিলেন আপনারা যে কিছু টার্ম আসে যেগুলো টোটালি আপনার জন্য একটা নিউ টপিক। তো নিউ টপিক গুলো যখন স্টার্ট করতে যাবেন, যদি প্রথম থেকেই পড়াটা হচ্ছে গিয়ে মানে রেখে দেন, তাহলে যেটা হবে যে আমরা আসলে কিন্তু পড়াটা আমাদের মানে কমবে না, আরো বাড়তে থাকবে এবং পরবর্তীতে দেখা যাবে যে আমরা শেষ করতে পারবো না, এরকম একটা বিষয় আমাদের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে আমরা বইয়ের, আমি আসলে বই থেকেই পড়াই, তো বইয়ের আসলে কোন অংশটা ফলো করেছি, যেহেতু চ্যাপ্টারটা আমাদের শেয়ার করা আছে আমি ফার্স্ট চ্যাপ্টারটা ফলো করেছি। এবং ফার্স্ট চ্যাপ্টারটা ফলো করে এখানে আসলে কিছু মানে আপনাকে কিছু আইডিয়াস দিয়েছে যে আমরা কেন পলিটিক্যাল সায়েন্স পড়ছি, বা এই যে আমি যে কথাটা ছিল যে আমরা পলিটিক্যাল এলিমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স পড়ার আমাদের এই জায়গাটা দরকার নেই। এরপরে হচ্ছে কি আমরা চলে গিয়েছি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এন্ড আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট। তো সেখান থেকে একটু এটা একটু পিছনের দিকে আছে, তো আমি এখানে চলে যাচ্ছি। আচ্ছা, এর আগে হচ্ছে কি যে সাবফিল্ড গুলোর কথা বলেছি, যে কম্পারেটিভ গভর্নমেন্ট, পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল পলিসি, এগুলোর ডেফিনেশন গুলো এখানে দেওয়া আছে। ডেফিনেশন গুলো দেওয়া আছে এবং এইগুলো এখানে হচ্ছে গিয়ে আছে। এরপরের হচ্ছে কি চ্যাপ্টারের, আমি চ্যাপ্টার 3 এর কিছু পোর্শন আপনাদের সাথে শেয়ার করবো, যেখানে হচ্ছে গিয়ে এই ইকোনমিক্স বা হিস্ট্রি বা পলিটিক্যাল সোসিওলজির সাথে আমরা রিলেশনশিপটা দেখতে পাবো। তো এই চ্যাপ্টার থেকে আপনারা হচ্ছে ফার্স্ট মানে এই যে পিডিএফ ফাইলটা আমি দিয়েছি, এটা যদি পুরোটা পড়তে পারেন তার তো খুবই ভালো হবে, আর যদি না পড়তে ইচ্ছা করে তাহলে আমি বলবো যে ফার্স্ট 2টা পেজ পড়বেন। স্পেশালি ইজ এ হিউম্যান ইজ পলিটিক্যাল এনিমেল, এই জায়গাটা আমরা একটু রিডিং দিব, এবং লাস্টের দিকে লাস্টের 2টা পেজ আমরা আবার পড়বো, যেখানে হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্সের আবার এরিয়া অফ ইন্টারেস্ট বলা আছে এবং পলিটিক্যাল ফিলোসফি, এগুলো যে ডেফিনেশন দেওয়া আছে, বিশেষ করে এটার প্রথম প্যাসেজটা যেটা সেটা একটু পড়ে দেখবেন। পড়লে দেখবেন যে আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম এটা নিয়ে আমাদের অনেকটাই ক্লিয়ার হবে। আর এই স্লাইডটা যেটা হচ্ছে কি আমি এটা শেয়ার করে দেবো। আর আপনাদের অ্যাটেন্ডেন্স আমি অটো নিয়ে নিয়েছি, যেহেতু মানে স্টুডেন্ট, আমার নাম্বার স্টুডেন্ট মডারেট, আমি এখান থেকে নিতে আমার অসুবিধা হয় না। জাস্ট আমার একটা কোয়ারিজ ছিল, জান্নাত খান ম্যাডাম, আপনি কি জান্নাতুল ফেরদৌস? Yes, ma'am. আচ্ছা, তো নামটা হচ্ছে একটু ওটা দিয়ে, ঠিক আছে? আমি ওটা দেখে বুঝতে পারিনি সেটাকে। আর ফাতিমা আছেন ক্লাসে, রিফাত ফাতিমা? না ম্যাম, উনি নেই ম্যাম, কিন্তু উনি একটু আগে আমাকে নক দিয়ে গ্রুপে অ্যাড হয়েছে কিন্তু ক্লাস করেনি ma'am। ঠিক আছে, ও শুধু উনি তাহলে অ্যাবসেন্ট, মানে যারা ক্লাসে ছিল সেখান থেকে উনি অ্যাবসেন্ট আছে, এই জন্যই বলছি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর একটু একটু স্টাডি করবো আমরা, হ্যাঁ, যখন আমাদের একটু সময় থাকবে আমরা একটু পড়ি। Thank you, ma'am. Assalamu alaikum. ওকে, ভালো থাকবেন সবাই, ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।